16 থেকে 17 শতকের দিকে ব্রিটিশ বণিকেরা প্রাচ্যের মশলার বাণিজ্যে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু জিনিসটা মোটেও সহজ ছিল না। তাদের অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে কঠিন প্রতিযোগিতায় যেতে হবে, বিশ্বাসঘাতক সমুদ্রে চলাচল করতে হবে, আরও অসংখ্য বাধা অতিক্রম করতে হবে। কিন্তু সব প্রতিকূলতা সত্ত্বেও অবশেষে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনে সফল হয়। ধনী বিনিয়োগকারীদের দ্বারা নিয়ন্ত্রিত শক্তিশালী এই কোম্পানি ভবিষ্যতে ব্রিটেন, ভারতবর্ষ এমনকি সারা দুনিয়ার ইতিহাস লেখাতেই একটা বড় ভূমিকা রাখে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে পা রাখার সাথে সাথেই এটি স্থানীয় শাসকদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল আর তাদের বাণিজ্য পথের উপর নিয়ন্ত্রণের জন্য লড়াই করতে হয়েছিল। কিন্তু তাদের শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে এবং স্থানীয় বিশ্বাসঘাতকদের ব্যবহার করে তারা ভারতের উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ এলাকায় নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে সক্ষম হয়। আর তারপর তারা এই নিয়ন্ত্রণ ব্যবহার করে উপমহাদেশ থেকে বিপুল সম্পদ আহরণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশ্বের সবথেকে লাভজনক কোম্পানিতে পরিণত করে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সময়ের সাথে আরো বেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি আরো নির্মম হতে থাকে। তারা তাদের শাসনের বিরুদ্ধে যে কোনো প্রতিরোধ থামিয়ে দেওয়ার জন্য নৃশংস শক্তি ব্যবহার শুরু করে, আর এর ফলে সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতনও ঘটে। ইতিহাসের এই ইন্টারেস্টিং অধ্যায়টাকে আরো ভালোভাবে দেখার জন্যই এই এম্পায়ার প্লে লিস্ট তৈরি করা। আর এখানে ভারতবর্ষ ও ব্রিটেনের ইতিহাসে প্রথমত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর এর পরবর্তীতে সম্পূর্ণ ব্রিটিশদের সংগ্রাম, বিজয় ও অন্যান্য প্রভাবগুলোই দেখানো হবে। শুরুটা হবে একদম দরিদ্র আর পিছিয়ে পড়া ইংরেজদের বিশ্বের বুকে একটা জায়গা করে নেওয়ার চেষ্টা থেকেই, আর আজকের ভিডিওর টপিকটাই সেটা। শুরুতে চলুন 1500 সালের পরপর যখন ইংরেজরা কেবলমাত্র সমুদ্রপথে যাত্রা শুরু করেছে, আমরাও সেখান থেকেই শুরু করি। সময়টা 1500 সালের আশেপাশে। ইংল্যান্ড তখন একটা নাজুক আর পিছিয়ে পড়া একটা জাতি অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায়। কৃষি নির্ভর গরিব এক দেশ যেখানে মানুষ ধর্ম নিয়ে যুদ্ধে মত্ত। এই অবস্থা থেকে উত্তরণের জন্য মরিয়া হয়ে প্রায় ইংল্যান্ডের বিভিন্ন অভিযাত্রিক দল নতুন ব্যবসার ধারণা ও বাজারের খোঁজে সমুদ্র অভিযান চালাতেন। মোটামুটি প্রথম দিকের অভিযানগুলোর মাঝে উল্লেখযোগ্য ছিল স্যার ফ্রান্সিস ড্রেকের 1560 সালের অভিযান। প্রথমের দিকে তিনি জলদস্যু হয়ে পানামার জলভূমির মধ্যবর্তী এক সরু রাস্তা দিয়ে যাওয়ার এক গাধার বহর আক্রমণ করেন। বহরটি খনি থেকে রূপা নিয়ে বন্দরের দিকে যাচ্ছিল। এই হামলা থেকে তিনি যথেষ্ট লাভ করেন আর সেই অর্থ দিয়েই দ্য গোল্ডেন হিন্ড নামে একটি জাহাজ কিনে ফেলেন। এরপর 1577 সালের দিকে তিনি সেই জাহাজ নিয়ে সমুদ্রে অভিযানে বের হন। তখন সবেমাত্র কম্পাস ও ভূগোলকের আবিষ্কার হয়েছে, আর এই কারণে এই অভিযানে তিনি খুব বেশি দূর যাননি। তিনি আইবেরীয় ও পর্তুগিজ জাহাজ লুট করে 1 লাখ পাউন্ড মূল্যের সোনা, রূপা আর অন্যান্য রত্ন নিয়ে ইংল্যান্ডে ফেরত আসেন। সেই কাছাকাছি সময়ে ইংল্যান্ডের ধনী আর প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন তৎকালীন অডিটর থমাস স্নাইথ। স্নাইথ তখন লেভেন্ট কোম্পানি নামক একটি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত। তো এই লেভেন্ট কোম্পানি প্রথম জাহাজ আর বিভিন্ন অস্ত্র সহযোগিতা দিয়ে নাবিকদের অভিযানে পাঠানোর উদ্যোগ নেয়, আর যার প্রথম অভিযানটা ছিল 1583 সালে। টাইগার নামক একটি জাহাজে রালফ ফিচ নামে একজন ক্যাপ্টেন যাত্রা শুরু করে কোম্পানির নির্দেশে। উদ্দেশ্য প্রাচ্যের দেশগুলো থেকে মশলা কেনা। জাহাজ ইংল্যান্ডের ফলমাউথ বন্দর থেকে শুরু করে লেভেন্টাইন উপকূল ও অ্যালেপ্পো হয়ে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যায়। কিন্তু যাওয়ার পথেই এই জাহাজ পর্তুগিজদের হাতে গুপ্তচর সন্দেহ ধরা পড়ে, আর রালফকে বন্দী করে পর্তুগিজদের ভারতীয় ঘাঁটি গোয়ায় পাঠানো হয়। তার শাস্তি নির্ধারিত হয় হাত পা বেঁধে উঁচু স্থান থেকে মাটিতে নিক্ষেপ। কিন্তু সেখান থেকে তিনি থমাস স্টিভেন্স নামক এক ইংলিশ জেসুইট ফাদারের সাহায্যে পালাতে সক্ষম হয়। সেখান থেকে তিনি প্রথমে সে সময়ের মুঘল রাজধানী আগ্রাতে যান, আর এরপর সেখান থেকে বেঙ্গল হয়ে মালাক্কাতে পৌঁছান। সেখানে তিনি 3 বছর থাকার পর ইংল্যান্ডে ফিরে আসেন। আর ফিরে আসার পর তার বর্ণনা করা গল্প এত বেশি বিখ্যাত হয় যে শেক্সপিয়ারের ম্যাকবেথেও নাকি তার জাহাজের উল্লেখ পাওয়া যায়। কিন্তু তার মূল যে উদ্দেশ্য ছিল অর্থাৎ গোলমরিচ কেনা, সেটা কিন্তু সে সময় সে আনতে পারেনি। এরপর ইংরেজদের আরেকটি উল্লেখযোগ্য অভিযান ছিল ওয়াল্টার র্যালের। তিনি 1584 সালে বর্তমান ইউএস এর চেসাপেক উপসাগরের দক্ষিণের রেনাকো আইল্যান্ডে প্রথম ব্রিটিশ বসতি স্থাপন করেন এবং এর নাম দেন ভার্জিনিয়া। সেখানে তিনি 90 জন পুরুষ, 17 জন নারী এবং 11টি শিশুকে রেখে আসেন। কিন্তু 2 বছর পর 1586 সালে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে তাদের কোনো চিহ্নই খুঁজে পায় না, বরং সেখানে ইংরেজিতে ক্রোটান নামের এক স্থানীয় রেড ইন্ডিয়ান উপজাতির নাম গাছে খোদাই করা অবস্থায় পাওয়া যায়। কাজেই তাদের এই অভিযানও ব্যর্থ হয়। এর পরবর্তী অভিযান ছিল সেই অডিটর স্নাইথের লেভেন্ট কোম্পানির দ্বিতীয় চেষ্টা। এবার 1591 সালে তারা জেমস ল্যাঙ্কাস্টারকে ভারত মহাসাগরে অভিযানে পাঠান। কিন্তু নাবিকদের স্কার্ভি রোগের আক্রমণের শিকার হওয়ার পাশাপাশি ঝড়ের কবলে পড়ে তাদের 4টির মধ্যে 3টি জাহাজই ধ্বংস হয়ে যায়। বাকি একটি মাত্র জাহাজ ইস্ট ইন্ডিজে যেতে পেরেছিল।
যেটার নাম ছিল এডওয়ার্ড বোনাভেঞ্চার। আর অবশেষে তারা মাত্র 5 জন নাবিক আর 1 জন বালক নিয়ে ইংল্যান্ডে ফেরত আসতে সক্ষম হন 1594 সালে। পর্তুগিজ জাহাজ থেকে লুট করে তারা গোলমরিচ আনলেও এটা তাদের খুব একটা লাভ হয় না, কিন্তু লেভ্যান্ট কোম্পানির বিপুল সম্পদের কারণে এতে তেমন প্রভাব সে সময় পড়েনি। এবার সেই একই সময়ে ইংল্যান্ডের অন্যান্য কম্পিটিটর অর্থাৎ ইউরোপীয় বাকি দেশগুলোর আর্থসামাজিক অবস্থা কেমন ছিল চলেন সেইটা দেখি। স্পেন তখন ইউরোপের সব থেকে ধনী রাষ্ট্র। নতুন আবিষ্কার করা অঞ্চলগুলো থেকে আমদানিকৃত প্রচুর পরিমাণে সোনা ছিল এই সম্পদের প্রধান উৎস। দ্বিতীয় অবস্থানে ছিল পর্তুগাল। মশলা আর রত্নপাথর আমদানি করে তারা বিপুল লাভ করছিল ইতোমধ্যেই। অর্থাৎ ইংরেজ জলদস্যুরা যখন জরাজীর্ণ আর দুর্দশাগ্রস্ত হয়ে নতুন কিছু করার পথ খুঁজছে, ঠিক সেই সময় কিন্তু স্প্যানিশ আর পর্তুগিজরা অনেক বেশি আধুনিক ছিল। সেই সময়ে অর্থাৎ 1591 সালের 19 জুলাই ডাচদের ভ্যান ভিয়েরে কোম্পানির অ্যাডমিরাল ছিলেন জ্যাকব কর্নেলিস জন ভ্যান নেক। তিনি ইন্দোনেশিয়াতে অভিযান চালিয়ে প্রচুর মশলা নিয়ে আসতে সক্ষম হন। এর মধ্যে ছিল প্রায় 800 টন গোলমরিচ, 200 টন লবঙ্গ, প্রচুর দারুচিনি সহ আরো অনেক মশলাই। ইতিহাসবিদদের মতে কোম্পানি এই এক অভিযান থেকেই প্রায় 400% লাভ করে। মানে বুঝতে পারছেন 400%, যেটা সেই সময় কিন্তু অন্য কোনো ইউরোপিয়ান দেশই করে দেখায়নি। এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে ইংলিশরাও ইস্ট ইন্ডিজের দিকে অভিযান চালাতে আগ্রহ পায়, কিন্তু এবারও খুব একটা বেশি লাভ হয় না, কেননা লেভ্যান্ট কোম্পানি ছাড়া আর কেউ কিন্তু এবার এগিয়ে আসার সাহস পায় না। এই কারণে ইংলিশদের এবার নতুন কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে। এই সময় একটা ডাচ কোম্পানি লন্ডনে এসেছিল তাদের জন্য জাহাজ কিনতে, কিন্তু দেখা যায় যে সব জাহাজ শ্রমিকেরা এতে বাধা দিয়ে বসে, কারণ তাদের মতামত ছিল যে না, আমরা কেন ডাচদের জন্য জাহাজ বানাবো, আমাদের জাহাজ দিয়ে আমাদের নাবিকেরাই সমুদ্রে অভিযান চালাবে। এরপরেই অডিটর্স নাইট লন্ডনের টেমস নদীর তীরে ফাউন্ডার্স হলে একটি সভা আয়োজন করেন, যার উদ্দেশ্য ছিল রানীর কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠার ব্যাপারে পারমিশন নেয়া। আর এবারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ধারণাটি ছিল আগে থাকা লেভ্যান্ট কোম্পানি কিংবা অন্য যে কোনো কোম্পানি থেকে আলাদা। এখানে লেভ্যান্ট কোম্পানির মতো কেবলমাত্র 53 জন সদস্য থাকবে না, বরং সরাসরি কোম্পানি বা ব্যবসার সাথে জড়িত না এমন ব্যক্তিও বিনিয়োগ করতে পারবে। এমনভাবেই এই কোম্পানি তৈরির জন্য সেই সময় মিটিংটা করা হয়েছিল। মিটিং অনুষ্ঠিত হয় 1599 সালের 24 সেপ্টেম্বর। দ্য অ্যানার্কি বই অনুযায়ী এই সময় নাকি শেক্সপিয়ার তার হ্যামলেট রচনার জন্য এই একই এলাকাতেই ছিল। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন পেশার মানুষজন, শহরের মেয়র থেকে শুরু করে মুদি দোকানি, এক্সপিরিয়েন্স নাবিক থেকে শুরু করে জলদস্যু পর্যন্ত। তো রানীর কাছ থেকে অনুমতি নেওয়ার পর এই কোম্পানির উদ্দেশ্য হবে বিভিন্ন দ্বীপ থেকে মশলা আর অলংকারের ব্যবসা করা। আর এই মিটিং এর আগে অডিটর্স নাইট 101 জন ধনী ব্যক্তির কাছ থেকে চাঁদা তুলেছিলেন, যেখানে চাঁদার সীমা ছিল 100 থেকে 3000 পাউন্ড স্টার্লিং। সেই সময়ের 1 পাউন্ড সমানই কিন্তু আজকের দুনিয়ার প্রায় 100 পাউন্ডের সমান। আর এভাবেই সেই সময় অডিটর্স নাইট প্রায় 30 লাখ পাউন্ডের কাছাকাছি কিন্তু সংগ্রহ করেছিল। তো কোম্পানির ব্যাপারে সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও 1598 সালে রাজা দ্বিতীয় ফিলিপের মৃত্যুর জন্য ইংল্যান্ড আর স্পেনের মধ্যে কিন্তু একটা শান্তি চুক্তি হয়, যে শান্তি চুক্তি অনুযায়ী 2 বছর যে কোনো অভিযানে একটা নিষেধাজ্ঞা আনা হয়। কিন্তু 1600 সালে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পরই 23 সেপ্টেম্বর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় রানীর সম্মতিক্রমে। এরপর 1600 সালের 31 ডিসেম্বর কোম্পানিকে অনুমোদন দেওয়া হয়। কোম্পানিকে দেওয়ার সুযোগ সুবিধাগুলো এ সময় কিছুটা এমন ছিল। প্রথম 6 বার সমুদ্র যাত্রায় কোনো শুল্ক নেওয়া হবে না। আর দ্বিতীয়ত, ইস্ট ইন্ডিজে ব্যবসা পরিচালনার জন্য 15 বছর ব্রিটিশরা অধিকার পাবে। তারপরে শুরু হয়ে যায় কোম্পানির অভিযানের প্রস্তুতি। কোম্পানির মূল জাহাজ হিসেবে নেওয়া হয় 900 টনের একটি জাহাজ, যার নাম ছিল স্কোরেজ অফ ম্যালিস। পরবর্তীতে এটা আরো সংস্কার করার পর তার নাম দেওয়া হয় রেড ড্রাগন। এছাড়াও আরো 3টি জাহাজ আর নাবিক সংগ্রহে বণিকেরা ব্যস্ত ছিলেন। 40টি বন্দুক, 2টি লং ব্যারেল কামান, 25 ব্যারেল বারুদ সহ 170 টন বিয়ার, 40টি শূকরের মাংস সহ প্রচুর খাবার সংগ্রহ করে তার প্রস্তুতি নিতে থাকে। এটা ছাড়াও সোনা, টিন, লোহা আর বিভিন্ন বস্ত্র নিয়েছিল তারা বিক্রির উদ্দেশ্যে। এরপর 1601 সালের 13 ফেব্রুয়ারি রেড ড্রাগন যাত্রা শুরু করে। রেড ড্রাগনের পেছনেই বাকি জাহাজগুলো ছিল দ্য হেক্টর, দ্য সুজান আর দ্য অ্যাসেনশন। আর এবারের দায়িত্বেও ছিলেন ওই শুরুর দিকে অভিযান চালনা করা জেমস ল্যাঙ্কেস্টার। কিন্তু এবার তিনি স্কারভি আটকাতে লেবুর রস আর যুদ্ধের প্রস্তুতি হিসেবে কামান আনতে ভুল করেন না। অর্থাৎ ফাইনালি ইংরেজদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এত বছর ধরে সমুদ্রপথে ইউরোপের সব থেকে পিছিয়ে পড়া দেশ হওয়ার পর অবশেষে তারা একটা প্রপার অভিযানে যাচ্ছে। চিন্তা করেন লন্ডনের মানুষজন তখন কতটা বেশি খুশি আর কতটা এক্সাইটেড এই অভিযানটা নিয়ে। কিন্তু জাহাজ টেমসের মোহনা পার করতেই বাতাসের গতি কমে যায়, জাহাজগুলো আটকে যায় আর জাহাজ প্রায় 2 মাস এখানেই আটকে থাকে। মানে কপাল দেখছেন ইংরেজদের। তো যাই হোক, শেষ পর্যন্ত জাহাজ 2 মাস পর অনুকূলে আসলে তারা কেপ টাউনে পৌঁছায়। আর এখান থেকে সে সময় সব জাহাজই আবার তাদের খাবার দাবার কিনত। সেখান থেকে বর্তমান মাদাগাস্কারের পাশে থাকা মরিশাসের উদ্দেশ্যে তারা যাত্রা করে। আর এই পথেই পর্তুগিজ জাহাজ থেকে লুট করে 1602 সালের 6 জুন ল্যাঙ্কেস্টার সবগুলো অক্ষত জাহাজ আর সাথে 900 টন গোলমরিচ, এলাচ, দারচিনি নিয়ে ফেরত আসে। আর এবার তাদেরও লাভ হয় প্রায় 300%।
কিন্তু এতদিনের ডাচ বণিকদের অবস্থা দেখলে এই 300% লাভ আসলে কিছুই মনে হবে না। ল্যাঙ্কাস্টার অভিযান চলাকালীন সময়ে 1602 সালের মার্চে ডাচরাও তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভিওসি তৈরি করে। এই কোম্পানি নিয়েও কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। তো মূল কথা হচ্ছে এই ভিওসি কিন্তু ঠিক একই সময়ে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে প্রায় দ্বিগুণ অর্থ সরবরাহ করছিল। ফাউন্ডার্স হলে মিটিং এর পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাত্র ৬৮,৩৭৩ পাউন্ড স্টার্লিং সংগ্রহ করে, যা বর্তমান অনুযায়ী প্রায় ৭ মিলিয়ন পাউন্ড। আর অপরদিকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংগ্রহ ছিল সেই সময় প্রায় ৫ লাখ পাউন্ড স্টার্লিং, যা বর্তমান সময়ের হিসেবে প্রায় ৫৭ মিলিয়ন পাউন্ড। আর এটার পরও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো অর্থ বিনিয়োগ করতে থাকে। আর অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাথমিক অর্থ জোগাড় করতে কষ্ট হয়ে যায়। কোম্পানিতে প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিরাও যখন চাঁদা না দেয়, তখন কোম্পানি এই স্বল্প পুঁজির কারণে তাদের জাহাজ আর অস্ত্রের অভাব দেখা যায়। আর এরই মাঝে মালাক্কায় ডাচদের আক্রমণে কিছু ইংরেজ নাগরিক নিহত ও নির্যাতিত হয়। এসব কারণেই শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে কোম্পানি ডাইরেক্টরগণ সিদ্ধান্ত নেন তাদের ব্যবসার পরিবর্তন আনতে হবে। তার ডাচদের সাথে ইন্দোনেশিয়ায় মশলার প্রতিযোগিতা না করে উপমহাদেশের দিকে নজর দেবে। সে সময় ভারতবর্ষে কাপড় আর নীলের ব্যবসা ছিল অপেক্ষাকৃত কম প্রতিযোগিতামূলক, আর এটার কারণে ইংরেজদের জন্য একটা পারফেক্ট অপশন হয় এই ভারতবর্ষ। আর এরই জের ধরে 1608 সালের 28 আগস্ট উইলিয়াম হকিংস দ্য হেক্টর জাহাজ নিয়ে ভারতের সুরাটে নোঙর করেন। তিনি ছিলেন কোম্পানির প্রথম কমান্ডার যিনি ভারতে আসেন। এখন সেই সময় কিছু মজার ইনফরমেশন দেই আপনাদের ভারতবর্ষ আর ইংল্যান্ড নিয়ে। তখন পুরা ভারতবর্ষের জনসংখ্যা ছিল মাত্র 15 কোটি, কিন্তু সেই তুলনায় ইংল্যান্ডের জনসংখ্যা ছিল 40 লাখের কিছু বেশি। অপরদিকে মোগল সম্রাটের রাজকোষে ভারতীয় পণ্য বাণিজ্য করে জমা হতো প্রায় 10 কোটি বা 100 মিলিয়ন পাউন্ড স্টার্লিং। মুঘল রাজধানীগুলো ছিল এক একটা মেগা সিটি, যেটার উদ্দেশ্যে জেসুইট ফাদার অ্যান্টনি মোসায়েড বলেন, আয়তন, জনসংখ্যা বা সম্পদের দিক থেকে মোগল সাম্রাজ্যের সমতুল্য অন্য কোনো দেশ এশিয়া বা ইউরোপে ছিল না, যেখানে বিভিন্ন জাতি ও পেশার মানুষ সর্বদা ভিড় করেই থাকতো। আর তার মতে প্রায় সব ধরনের শিল্প ও কারিগরি চর্চাই সেখানে হতো ওই সময়। 1586 ও 1605 সালের মাঝে সেখানে বার্ষিক প্রায় 18 মেট্রিক টন পরিমাণ রূপা ইউরোপ থেকে আসতো। আপনারা আমার এজ অফ ডিসকভারি নিয়ে করা ভিডিওটা দেখলে জানবেন, সেই সময় ইউরোপীয় দেশগুলো বা বিশেষ করে স্প্যানিশ, পর্তুগিজ আর ডাচরা কিন্তু নতুন এলাকায় গিয়ে সেখানে স্থানীয় জাতি আর শাসকদের উপর আক্রমণ চালাতো। যেমন স্প্যানিশ কর্তৃক অ্যাজটেক জাতির উপর আক্রমণ, আবার অন্যদিকে ডাচদের দ্বারা মালাক্কায় আক্রমণ। কিন্তু ভারতে আসা হকিংস জানতেন মুঘল সম্রাটের সাথে এই একইভাবে যুদ্ধ করে তাদের আসলে কোনো লাভই হবে না, কারণ তখন মুঘল সেনাবাহিনীর ছিল প্রায় 40 লাখ সশস্ত্র সেনা। ইংরেজদের আসার আগেই পর্তুগিজরা যখন অন্যায়ভাবে হুগলি দুর্গ নির্মাণ করে ওই স্থানের মানুষদের জোরপূর্বক খ্রিস্টান ধর্ম দীক্ষিত করার চেষ্টা করে, তখন মুঘল সম্রাট তাদের কিন্তু আটক করে রেখেছিল। এইটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আছে পর্তুগিজদের বাংলায় আগমন বা ওভারঅল ভারতবর্ষে আগমন নিয়ে, সেটাও আপনারা চাইলে দেখে আসতে পারেন, আই বাটনে দেওয়া থাকবে। কাজেই হকিংস আসলে বুঝতে পেরেছিল যে মোগলদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে হবে, তাদের ব্যবসায় অংশীদার করে মোগল সম্রাটের প্রিয় হতে হবে, আর তার অনুমতি ব্যতীত কোনো কিছু এই অঞ্চলে সম্ভব না। প্রায় 1 বছর অপেক্ষার পর হকিংস আগ্রায় যেতে সক্ষম হন। বহু চেষ্টার পর আফগানদের একটি অভিজাত পোশাক পরে তিনি সম্রাট জাহাঙ্গীর পর্যন্ত যেতে পারেন। সম্রাট খুবই অল্প সময়ের জন্য তাকে আপ্যায়ন করেন, আর এরপর তিনি হকিংসকে একটি খ্রিস্টান স্ত্রী উপহার দিয়ে বিদায় করে দেন। এর কিছুদিন পর আরেকজন ইংরেজ ক্যাপ্টেন স্যার হেনরি মিডলম্যান সুরাটের বন্দরে আবার আসেন, কিন্তু সেবারও পর্তুগিজ বাসিন্দাদের হুমকির কারণে স্থানীয় কর্মকর্তারা তাকে বিতাড়িত করেন। কাজে এবারও খুব একটা সুবিধা হয় না। কিন্তু এর ঠিক পরের বাড়ি জেমস রো নামের এক ব্যক্তি নতুন পরিকল্পনা নিয়ে পুনরায় সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসবেন এবং জাহাঙ্গীরকে মোহবিষ্ট করবেন রত্নপাথর আর রেড ওয়াইন দিয়ে, যার মধ্যে দিয়েই ভারতবর্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে কোম্পানি তথা ব্রিটিশরা। আর সেই সব গল্পই আসবে এই প্লে লিস্টের পরবর্তী ভিডিওগুলোতে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সাথে হকিংসের বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রাজা জেমসকে অনুরোধ করে যেন অধিক যোগ্যতা সম্পন্ন কাউকে কোম্পানির প্রতিনিধি করে ভারতে পাঠানো হয়। আর এ থেকেই তৎকালীন এক ব্রিটিশ রাষ্ট্রদূত জেমস রোকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে কোম্পানি। 1615 সালে ভারতের আজমিরে পৌঁছান জেমস রো। তিনি সাথে করে উপহার হিসেবে প্রশিক্ষিত ইংলিশ কুকুর, আইরিশ গ্রেহাউন্ড কুকুর, ইংলিশ ঘোড়ার গাড়ি এবং পিয়ানোর মতো ইংলিশ বাদ্যযন্ত্র সহ সম্রাট জাহাঙ্গীরের অত্যন্ত প্রিয় রেড ওয়াইন নিয়ে এসেছিলেন। বহু চেষ্টার পর তিনি সম্রাটের সাথে দেখা করার সুযোগ পাওয়ার সাথে সাথেই তিনি বাণিজ্যের কথাবার্তা শুরু করতে চান, কিন্তু সম্রাট তাতে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। বরং ইংল্যান্ড থেকে তিনি কি কি মূল্যবান দ্রব্য বা রত্নপাথর কিংবা আরো অদ্ভুত জিনিসপত্র পেতে পারে এটা নিয়ে তিনি বেশি আগ্রহ প্রকাশ করে। আর জেমস রো খুব ভালোভাবে সেই সময় জানিয়ে দেয় যে সে যদি কোম্পানির সাথে সরাসরি ব্যবসায়িক চুক্তি সম্পন্ন না করে তাহলে এই ধরনের কোনো অদ্ভুত জিনিসপত্রই সম্রাটের জন্য আনা সম্ভব হবে না। অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করলেই তারা ইংল্যান্ড থেকে নানা রকম আকর্ষণীয় জিনিসপত্র যেগুলো ইংল্যান্ডেই কেবল পাওয়া যায় তা তারা বাণিজ্যিক সূত্র ধরেই ভারতে নিয়ে আসতে পারবে। এখন দেখেন সেই সময় কিন্তু মুঘল সাম্রাজ্য একদম তাদের পিকে।
তাদের কিন্তু অন্যান্য দেশগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক করা ততটা জরুরি ছিল না যতটা ছিল ইংরেজদের। এটা একটা এক্সাম্পল জেমস রোল লেখা থেকেও পাওয়া যায়। একটু আগেই বলেছিলাম তিনি কিন্তু সম্রাটের জন্য একটি ঘোড়ার গাড়ি উপহার দিয়েছিলেন, সেই ইংলিশ স্টাইলে বানানো। মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মুঘল কারিগরেরা সেই গাড়ির একদম এক্সাক্ট রেপ্লিকা বানিয়ে ফেলে। এমনকি জেমস রোল নিজেও পাশাপাশি দুইটি গাড়ি দেখে বুঝতে পারে না কোন গাড়িটি তিনি উপহার দিয়েছিলেন। আর এসব থেকেই তিনি বুঝতে পারেন মোগলদের সাথে বাণিজ্য করতে হলে আসলে মোগলদের মতো করেই চলতে হবে, তাদের ইংলিশদের চাকচিক্য দেখিয়ে এখানে তেমন কোনো লাভ নেই। এ থেকেই তিনি নিজেকে কোম্পানির পদবিতে পরিচয় দেওয়া বন্ধ করে দেন আর মুঘলদের কাছে নিজেকে কোম্পানি বাহাদুর হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন, যেটা আরো বেশি মুঘল একটা ভাইব দিত। আর এই উপায় অবলম্বন করে কাজও হয়ে যায় খুব দ্রুত। সহজে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রত্নপাথর, গোলমরিচ, বস্ত্র ও সোনার ব্যবসা থেকে অনেক বেশি লাভ করে ফেলে। কেবল 1630-এর দশকের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে প্রায় 10 লাখ পাউন্ড মূল্যের গোলমরিচ আমদানি করতে সক্ষম হয়। আর 1640 সালের মধ্যেই কোম্পানি প্রাচ্যের উদ্দেশ্যে মোট 168টি জাহাজ প্রেরণ করে, যার মধ্যে 140টি জাহাজই ফেরত আসে। যেখানে 1613 সালে কোম্পানির জয়েন্ট স্টকের পরিমাণ ছিল 8,18,000 পাউন্ড স্টার্লিং, সেটা 1617 সালের মধ্যেই হয়ে যায় 16 লাখ পাউন্ড স্টার্লিং। আর এই ব্যবসা ও ভালো সম্পর্কের জের ধরেই 1626 সালে কোম্পানি করমন্ডল উপকূলে তাদের প্রথম দুর্গ নির্মাণ করে, যা কিনা ভারতবর্ষে কোম্পানির প্রথম দুর্গ ছিল। আর তারা সেখানে প্রতিরক্ষার জন্য কামানও ব্যবহার করেছিল। এই দুর্গে মোট ছিল 12টি কামান। সে সময় কিন্তু মুঘলরা ছাড়াও দক্ষিণ ভারতে আরো একটি সাম্রাজ্য ছিল, যাকে আমরা এখন বিজয়নগর সাম্রাজ্য হিসেবে জানি। ইংরেজরা পরবর্তীতে বিজয়নগরের শাসকদেরও সন্তুষ্ট করে মাদ্রাস পাটনাম নামক একটি জায়গায় নতুন দুর্গ নির্মাণ করার অনুমতি লাভ করে এবং সেই জায়গাটি পরবর্তীতে মাদ্রাজ এবং এখন চেন্নাই নামে পরিচিত। মজার ঘটনা হচ্ছে, অনেক ইতিহাসবিদদের মতেই নাবিক ফ্রান্সিস ড্রেকের সাথে এক তামিল মহিলার সম্পর্ক ছিল, যার গ্রাম ছিল সেই মাদ্রাস পাটনামের কাছেই। এই মহিলার সাথে ফ্রান্সিস ড্রেকের সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল যে সে তার সাথে অবাধে মেলামেশা করার জন্যই মাদ্রাস পাটনামের নিকট কুঠিটি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিল বলে মনে করা হয়। মাদ্রাজে কিন্তু কুঠি নির্মাণ করার পরপরই কোম্পানির নিজেদের মুদ্রা প্রচলন করার অনুমতিও পেয়ে যায় সেখানের শাসকদের কাছ থেকে, যেটা মুঘলদের কাছ থেকে তাদের সেই একই অনুমতি পেতে লেগেছিল আরো প্রায় 100 বছর। প্রাথমিকভাবে কয়েকজন পাদ্রী এবং মাত্র 6 জন জেলে দিয়ে শুরু করলেও খুবই শীঘ্রই সেখানে নানা রকম ব্যবসায়ী ও লোকজনদের যাতায়াত শুরু হয়, যার একটা মূল কারণ ছিল কোম্পানি কিন্তু এই অঞ্চলে বেশ কিছু সুবিধা পাচ্ছিল। যেমন প্রথম 30 বছর এখানে উৎপাদিত যে কোনো ফসলে কোনো শুল্কই ছিল না। আর ভারতের দ্বিতীয় বড় স্থাপনা কোম্পানির কাছে আসে পর্তুগিজ রাজার থেকে উপহার হিসেবে। নানা রকম রাজনৈতিক জটিলতার পর 1668 সালের মার্চের 27 তারিখ কোম্পানির হাতে আরও একটি বড় জায়গা আয়ত্তে আসে। জায়গাটা হচ্ছে সেই সময়ের বোম্বে, অর্থাৎ বর্তমান মুম্বাই। আর মাত্র 30 বছরের মধ্যে বোম্বে ভারতের অন্যতম জনবহুল এবং উন্নত শহরে পরিণত হয়, যেখানে প্রায় 60,000 লোকজন বসবাস করত। আর শুধু তাই না, বোম্বেতে কোম্পানির একটি ছোট সেনানিবাস ছিল, যেখানে প্রায় 300 ইংরেজ, 400 সৈনিক, 500 মিলিশিয়া এবং চন্দনকাঠ পাহারা দেওয়ার জন্য প্রায় 300 লাঠিধারী রক্ষী বাহিনী সহ অন্যান্য নানা রকম সুযোগ সুবিধা কোম্পানি ভোগ করতে থাকে। আর এসব কারণেই প্রতিষ্ঠার মাত্র 100 বছরের মধ্যেই কোম্পানি অনুভব করে যে তারা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি 1691 সালে কোম্পানি তাদের নিজস্ব শেয়ার ব্যবহার করে লন্ডনের পার্লামেন্টের বিভিন্ন প্রভাবশালী সদস্য ও মন্ত্রীদেরকে ঘুষ দেওয়ার মতো ঘটনাও ঘটায়। এরই মধ্যে 1681 সালে প্রচন্ড আক্রমণাত্মক বৈশিষ্ট্যের একজন ডিরেক্টর আসেন কোম্পানিতে, যার নাম ছিল জেসিয়া চাইল্ড। মুঘল সম্রাটের নানা রকম কাজ কারবারে বিরক্ত হয়ে এবং সেটাকে অপমান মনে করে মুঘলদের শায়েস্তা করার উদ্দেশ্যে 1686 সালে 19টি যুদ্ধজাহাজের একটি বহর নিয়ে তিনি বাংলার উদ্দেশ্যে রওনা দেন। তার সাথে ছিল প্রায় 200 কামান ও 600 সৈনিকের একটি দল। কিন্তু ব্যাপক শক্তিশালী মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এটি ছিল নিতান্তই একটি ছোট্ট আক্রমণ এবং এটিকে মুঘল সম্রাট প্রায় মাছির মতো থাপ্পড় দিয়েই তাড়িয়ে দেয়। এবং সেই সাথে কোম্পানিকে হুগলি, পাটনা, কাশিমবাজার ও মাসুলিপাটনাম সহ বিভিন্ন জায়গা থেকে পুরোপুরি বহিষ্কার করা হয় এবং তাদের সুরাটের কুঠিও বন্ধ করে দেওয়া হয় এবং বোম্বেও অবরোধ করে রাখা হয়। সেই সময়ের মুঘল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। ইংলিশরা খুব দ্রুত বুঝে উঠতে পারে যে কতটা বড় ভুল করে ফেলেছিল তারা এবং বাণিজ্যিক সুবিধা ফেরত পাওয়ার জন্য তাদেরকে ক্ষমা ভিক্ষা করা ছাড়া আসলে আর কোনো উপায় তখন নেই। কিন্তু সম্রাট কিন্তু তারপরেও তাদেরকে ক্ষমা করেন না। বহু অনুনয় বিনয়ের পর 1690 সালে তাদেরকে মুঘল সম্রাটের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শন করা হয়। ক্ষমা লাভের পর 1690 সালের 24 আগস্ট জব চার্নক নামে কোম্পানির এক তরুণ অফিসার সুতানুটি গ্রামের পাশাপাশি কোনো এক জায়গায় কোম্পানির কুঠি নির্মাণ শুরু করে। এমনকি চার্নকের দিনলিপি থেকে একটা মজার ঘটনাও জানা যায়। একদিন নাকি তিনি তার প্রহরী সহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সে সময় দেখতে পারে যে কোনো এক বিধবাকে সতীদাহ করার জন্য
সেই এলাকার মানুষজন নিয়ে যাচ্ছে। আর তিনি তার সৈন্যদেরকে ব্যবহার করে সেই বিধবাকে উদ্ধার করেন এবং পরবর্তীতে তারা বহু বছর একসাথে প্রেমের সম্পর্ক বজায় রেখে বসবাসও করে। এমনকি তাদের দুইজনের নাকি পরবর্তীতে কয়েকটি সন্তানেরও জন্ম হয়। কিন্তু কলকাতার ইংরেজদের জীবনযাপন মোটেও সহজ ছিল না, বরং সেখানে ইংলিশ স্থাপনা প্রতিষ্ঠার মাত্র 1 বছরের মধ্যেই অনেক ইংরেজ সেখানে মারা যায়। কিন্তু তারপরও বেঙ্গল এতটাই লাভজনক জায়গা ছিল যে ইংরেজরা সেটা ত্যাগ করতে প্রস্তুত ছিলেন না। কেবলমাত্র অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকেই ওলন্দাজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গল থেকে প্রায় বার্ষিক 4.15 মিলিয়ন রুপি, যা কিনা বর্তমানে প্রায় 54 মিলিয়ন পাউন্ড স্টার্লিং এর সমান, এই পরিমাণ রুপি মুনাফা হিসেবে পাঠাতে পেরেছিল। কিন্তু এর মধ্যে থেকেই কোম্পানি কিভাবে ধীরে ধীরে বাণিজ্য থেকে আগ্রাসী ভূমিকার দিকে অবতীর্ণ হয় এবং এই সুযোগটাই বা তারা কিভাবে পায়, চলেন এবার সেটা দেখি। আপনারা কিন্তু এটা জানেন, সম্রাট আওরঙ্গজেব তার আগের মুঘল সম্রাটদের মতো সব শ্রেণীর মানুষদের কাছে ততটা জনপ্রিয় ছিলেন না। মূলত তার এক্সপ্যানশনিস্ট চিন্তাভাবনা আর নিজের ধর্মের প্রতি বেশি ঝুঁকে থাকার কারণে তিনি ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কাছে সমান হয়ে উঠতে পারেননি। মুঘল সাম্রাজ্যের এলাকা বিস্তার বাংলায় বেশ ধনী হয়ে ওঠে। সেই সময় মুঘল সম্রাট এদেরকে জগৎ শেঠ, যেটার অর্থ পৃথিবীর মহাজন, এই উপাধি দেন। এটা হয়তো আপনারা এতদিন জানেনি, এই জগৎ শেঠ কিন্তু কোনো ব্যক্তির নাম ছিল না, বরং এটি একটি পারিবারিক উপাধি যেটা বংশানুক্রমে চলতে থাকে। তো এই জগৎ শেঠদের কাছ থেকে ব্যাপক পরিমাণ রাজস্ব নিয়ে বিনিময়ে তাদেরকে নানা রকম বাণিজ্যিক সুবিধা প্রদান করে মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের কোষাগারে অর্থপ্রবাহ চলমান রাখেন। যদিও এর সাথে সাথে ইংরেজরাও এই জগৎ শেঠদের সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ভালো করা শুরু করে। কেবলমাত্র 1718 থেকে 1730 সালের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেঠদের কাছ থেকে বার্ষিক প্রায় গড়ে 4 লক্ষ রুপি গ্রহণ করেছিল। আর এই সময় অর্থাৎ 1719 সালের পর থেকে দিল্লির শাসনের দায়িত্বে ছিলেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। এই সম্রাট তার আমোদ প্রমোদ ও নারী সুলভ ও কোমল আচরণের জন্য রঙ্গিলা নামেও পরিচিত ছিল। তার সময় দিল্লির জনসংখ্যা ছিল প্রায় 20 লক্ষের মতো, যেটা সেই সময় লন্ডন ও প্যারিসের মিলিত জনসংখ্যা থেকেও অনেক বেশি। প্রাচুর্য ও সৌন্দর্যের দিক থেকেও দিল্লি অনেক এগিয়ে ছিল। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের শাসক হিসেবে মোহাম্মদ শাহ ছিলেন নিতান্তই অপারগ এক দুর্বল ব্যক্তি। আর এই সুযোগেই 1738 সালে বাজিরাও নামক আরেকজন মারাঠা নেতা দিল্লির জন্য হুমকি হয়ে দাঁড়ায়। সেই বছরের 7 জানুয়ারি বাজিরাও মোহাম্মদ শাহের সেনাপতি নিজামুল মুলককে পরাজিত করে এবং তাকে অপমানিত করে ও হুমকি দিয়ে বিদায় করে দেয়। কিন্তু এত গেল মারাঠাদের দিক থেকে ঝামেলা। এই একই সময়ে আরও একটি ঝামেলা মুঘল সাম্রাজ্যের জন্য অপেক্ষা করছিল এবং সেটি আমাদের অতি পরিচিত নাদির শাহ। নাদির শাহের উত্থান আর তার শক্তিশালী হয়ে ওঠা নিয়ে আলাদা কোনো ভিডিওতেই কথা হবে, কিন্তু তিনি 1739 সালে মুঘল সাম্রাজ্যে আক্রমণ চালায়। আর এই আক্রমণ থেকেই অসংখ্য সম্পদ লুট করা হয়, যার মধ্যে ছিল স্বয়ং ময়ূর সিংহাসন। এছাড়াও তিনি মুঘলদের সংগ্রহে থাকা বিশ্বের সব থেকে বড় উজ্জ্বল হীরকখণ্ড কোহিনুর, তৈমুরের বিখ্যাত পদ্মরাগমণি এবং কোহিনুর থেকেও সামান্য বড় গোলাপি হীরকখণ্ড দরিয়া-ই-নূর আত্মসাৎ করেন। তিনি আরও সাথে নিয়ে যান প্রায় 700 হাতি, 4000 উট, 12,000 ঘোড়া সহ প্রায় বর্তমান মূল্যের 9,200 মিলিয়ন পাউন্ড স্টার্লিং এর সমমূল্যের সম্পদ। এই আক্রমণে ইউরোপীয়দের মধ্যে নতুন আশা সঞ্চার হয় যে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপীয়রা তাদের অত্যাধুনিক অস্ত্র ও সৈন্য নিয়ে আক্রমণ চালিয়ে সফলতা হয়তো অর্জন করতে পারবে। আর যার ফলশ্রুতিতেই ফরাসিরাও বিভিন্ন সময় ভারতের বিভিন্ন অঞ্চলে আক্রমণ করা শুরু করে। এমনইভাবে তারা মাদ্রাজের ইংলিশ দুর্গেও আক্রমণ চালায়। ফরাসিরা 1745 সালে 20 সেপ্টেম্বর মাদ্রাজ দখল করে। এরপর এই মাদ্রাজ আক্রমণের সাথে সম্পৃক্ত কিছু ঘটনা আর সেখান থেকে রবার্ট ক্লাইভের উত্থান নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটি আলাদা ভিডিও আছে, আপনারা না দেখে থাকলে সেটা দেখে ফেলতে পারেন। আমি আর এটা নিয়ে খুব বেশি ডিটেলস এর জন্য যাচ্ছি না। তো মূল কথা হচ্ছে এই মাদ্রাজ আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু ফরাসি এবং ইংরেজদের মধ্যে একটি দ্বন্দ্বের সূচনা হয়, যা কিনা পরবর্তীতে ভয়ানক যুদ্ধের রূপ নেয়। আচ্ছা, ভিডিওটা রিসার্চ করতে কিন্তু মূলত ভালোই কষ্ট হয়েছে, প্রায় 1 মাসের কষ্ট। এখানে সম্ভবত এই ভিডিওর যে রিসার্চার সে নিজেই রিসার্চ স্ক্রিপ্টে এই জায়গায় একটা ইন্টারভাল টেনে রেখে দিয়েছে। তো আপনাদের এই কথাটা বলার মূল কারণ হচ্ছে, আপনারা যদি এই পর্যন্ত দেখে থাকেন আর ভিডিওটা আপনাদের এখন পর্যন্ত কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে লিখে যাবেন উইথ এ টাইম স্ট্যাম্প, যাতে আমি বুঝি আপনারা আমার এই এখনের কথাটা শুনেই কমেন্ট করলেন। আর সম্ভব হলে শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, আর যাদের ভালো লাগতে পারে বলে আপনার মনে হয়, ইট উইড রিয়েলি মোটিভেট দ্য ফুল টিম আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো যাই হোক, আর পেঁচাল না পেরে চলে যাচ্ছি পরবর্তী অংশে। এরপর চলেন যাই 1756 সালের দিকে। ততদিনে কোম্পানির ব্যবসাও বাংলায় বেশ রমরমা, আর যার কেন্দ্রবিন্দু ছিল কলকাতা শহর। ভারতবর্ষে কোম্পানির মোট মুনাফার প্রায় 60% কলকাতা দিয়েই ব্রিটেনে যেত। এই বিপুল পরিমাণ রপ্তানির জন্য কোম্পানি বাংলার নবাবদের বার্ষিক 1,80,000 পাউন্ড স্টার্লিং কর হিসেবে দিত। এই সময় বাংলার মুঘল নবাব ছিলেন আলীবর্দী খান। তার সময়গুলোকেই বাঙালিরা মোটামুটি স্বর্ণযুগ হিসেবেই স্মরণ করে। কিন্তু সমস্যা শুরু হয় তারপর, অর্থাৎ আলীবর্দী খানের নাতি সিরাজউদ্দৌলার হাত ধরে। সিরাজউদ্দৌলা সম্পর্কে অধিকাংশ ইতিহাসবিদ এবং তৎকালীন মানুষজনের কারোরই খুব একটা ভালো অনুভূতি ছিল না।
বরং তাকে মনে করা হয় তার আগের নবাবদের তুলনায় অনেকাংশেই রাজ্য চালনা করার একজন অযোগ্য ব্যক্তি। আর যদিও তার চরিত্র নিয়ে ইতিহাসবিদরা আজকের দিনেও বিতর্ক করে, কিন্তু এটা নিয়ে সবাই একমত যে নবাব আলীবর্দী খান সিরাজকে অসম্ভব ভালোবাসতেন। এমনকি 1750 সালে সিরাজ যখন আলীবর্দী খানের বিরুদ্ধে বিদ্রোহ করে পাটনা শহর দখল করে, তখনও তিনি নাতির প্রতি ভালোবাসার কারণেই তাকে ক্ষমা করে দেয়। কিন্তু 1756 সালে 9 এপ্রিল সকাল 5টায় যখন আলীবর্দী খান ইন্তেকাল করেন, ওই দিনই সিরাজউদ্দৌলা তার খালা ঘরসিটি বেগমের প্রাসাদ আক্রমণ করেন এবং প্রাসাদে থাকা রক্ষীদের নিরস্ত্র করে তাদের সমস্ত অর্থ ও অলংকার দখল করে নেন। এরপর সিরাজ হাজার হাজার সৈন্য ও প্রায় 500 হাতি নিয়ে পূর্ণিয়ার দিকে অগ্রসর হচ্ছিলেন শওকত জংয়ের উপর আক্রমণ চালাতে, যাকে কিনা তিনি তার প্রতিপক্ষ হিসেবে দাবি করতেন। তখনই তার সাথে দেখা হয় আলীবর্দী খানের প্রতিনিধি নারায়ণ সিংহের সাথে। তিনি কলকাতায় থাকা ড্রেকের সাথে দেখা করে ফেরত আসছিলেন এবং ড্রেক তাকে আটক করে রেখে তার সাথে সাক্ষাৎ না করেই তাকে নগরী থেকে বহিষ্কার করে। ইংরেজদের এমন আচরণে সিরাজ ব্যাপক ক্ষেপে যায় এবং সে পূর্ণিয়ার থেকে মনোযোগ উঠিয়ে ইংরেজদের আক্রমণ করতে অগ্রসর হন এবং এটাই ছিল কোম্পানির বিরুদ্ধে সিরাজের প্রথম অভিযান। সিরাজ মাত্র এক রাতের যাত্রায় কাশিম বাজারে পৌঁছে ইংরেজ কুঠির পেছনে অবস্থান গ্রহণ করে। এ সময় দুর্গে থাকা উইলিয়াম ওয়ার্ডস নবাবের কাছে আত্মসমর্পণ করে এবং ক্ষমা ভিক্ষা করে। মুঘলরা প্রত্যেককে আটক করে তাদের বিভিন্ন মেয়াদের শাস্তি দেয়া সহ মুর্শিদাবাদের কারাগারে পাঠায়। এরপর 28 মে সিরাজ সরাসরি কলকাতার ড্রেকের কাছে একটি দাবিনামা সহ চিঠি পাঠায়, যেখানে উল্লেখ করা হয় ইংরেজরা যদি আমাদের দেশে সুখে থাকতে চায় তাহলে তাদেরকে অবশ্যই তাদের দুর্গগুলো ভেঙে ফেলতে হবে এবং পরীক্ষা ভরাট করে ফেলতে হবে। আর এর সাথে নবাব মুর্শিদ কুলি খানের সাথে সেই সময় তারা যেসব শর্তে বাণিজ্য করার অনুমতি পেয়েছিল সেগুলো সবই মেনে নিতে হবে। যদিও ড্রেক উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করেন না এতে, আর কাজেই এ থেকে সিরাজ কাশিমবাজার কুঠি দখল করার পর তিনি 70,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে কলকাতা জয় করার উদ্দেশ্যে রওনা দেন। সিরাজউদ্দৌলা কলকাতার পথে তার বাহিনী নিয়ে অবিশ্বাস্য গতিতে পৌঁছায়। যেখানে মুঘল বাহিনীরা সাধারণত দিনে 3 মাইলের বেশি পথ অতিক্রম করতে পারত না, সেখানে সিরাজ বাংলার দুঃসহ গরমে 10 দিনে 130 মাইল পথ অতিক্রম করে। যদিও ড্রেক এটা বিশ্বাসই করতে পারে না যে কাশিমবাজার কুঠি পতনের পরই নবাব কলকাতা আক্রমণ চালাতে পারে এবং ফোর্ট উইলিয়াম দখলের সাহস দেখাতে পারে, কিন্তু তার গোয়েন্দা তথ্য এতটাই দুর্বল ছিল যে সিরাজ যখন দুর্গ থেকে সামান্য দূরে তখনও তার মনে এই ভাবনাই ছিল। কাজেই কোম্পানি কোনো আলোচনার সুযোগ পাওয়ার আগেই 13 জুন উত্তর দিক থেকে নগরীর কাছে সিরাজের বাহিনী অগ্রসর হতে থাকে। সিরাজ প্রায় 70,000-এরও বিশাল এক বাহিনী নিয়ে কলকাতায় আসেন, আর যার বিরুদ্ধে কোম্পানির অর্থাৎ ড্রেকের কাছে ছিল মাত্র 551 জন সশস্ত্র সৈন্য, যার মধ্যে আবার 256 জন ছিল প্রশিক্ষিত এবং বাকি 250 জন অপ্রশিক্ষিত বেসামরিক মিলিশিয়া। কাজে খুবই সহজে কলকাতায় ড্রেকের বিপর্যয় ঘটে, আর 19 জুন সিরাজের কাছে কোম্পানি আত্মসমর্পণ করতেও বাধ্য হয়। আর কলকাতা জয় করার পর সিরাজের নামকরণ করেন আলীনগর। এই যুদ্ধে বন্দী ইংরেজদের উপর সিরাজ যখন কলকাতায় ছিল সেই সময় বেশ উদারতা দেখানো হলেও নবাব কিন্তু কলকাতা ছাড়ার পরপরই তাদের উপর নৃশংসতা নেমে আসে। মুঘল বিবরণী লেখক ইউসুফ আলী খানের মতে প্রায় 100 জন ফিরিঙ্গিকে মুঘলরা আটকে রাখে একটি ছোট কক্ষে। পরবর্তীতে 1758 সালে একজন ইংরেজ এটাকে ব্ল্যাক হোল ম্যাসাকার হিসেবেও নাম দেন। এই ছোট কক্ষে কতজনকে আটকিয়ে রাখা হয়েছিল এবং কতজন মারা যায় তা নিয়ে বহু বিতর্ক রয়েছে, তবে শেষ গবেষণা অনুযায়ী সেখানে 68 জন লোককে ব্ল্যাক হোলে প্রবেশ করানো হয় এবং যার মধ্যে মাত্র 21 জন জীবিত ছিল। সংখ্যা যাই হোক না কেন, এই জিনিসটা যে ব্রিটিশদের মধ্যে ব্যাপক ক্রোধের জন্ম দেয় সেটা হয়তো বুঝতেই পারছেন। এমনকি পরবর্তী 150 বছর ইংলিশ বিভিন্ন টেক্সট বুকে এই জিনিসটা পড়ানো হতো ভারতীয়রা যে কতটা নির্মম সেটা বোঝানোর জন্য। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, বেশিরভাগ ইতিহাসবিদরাই কিন্তু মনে করে যে সিরাজ কিন্তু এই হত্যাকাণ্ডে সরাসরি হুকুম দেননি, বরং তিনি চলে যাওয়ার পর তার দরবারের অন্য কেউ এই কাজটি চালিয়েছিল। তো ফোর্ট উইলিয়াম পতনের খবর মাদ্রাজে পৌঁছায় 14 জুলাই। কলকাতা পতনের এই ঘটনা কোম্পানির জন্য কেবল মর্যাদার প্রশ্নই ছিল না, বরং তাদের বাণিজ্যের জন্যও ছিল ব্যাপক হুমকি স্বরূপ। আর এই কারণেই কোম্পানি ফোর্ট উইলিয়ামকে পুনরুদ্ধার করার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা নির্বাচন করে তাদের হাতে থাকা বেস্ট অপশন রবার্ট ক্লাইভ। আর এরপর শুরু হয় যুদ্ধের প্রস্তুতি। প্রায় 2 মাস অতিবাহিত করে এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে ভারতে ব্রিটিশ সেনাবাহিনী কর্তৃক 785 জন ইউরোপীয় সৈনিক, 940 জন দেশীয় সৈনিক এবং প্রায় 300 নৌসেনা একত্রিত করা হয়, যা ছিল ইতিহাসে ভারতের বুকে কোম্পানি কর্তৃক এই প্রথম এত বড় নৌ ও সামরিক শক্তি। 13 অক্টোবর এই নৌবহর মাদ্রাজ থেকে যাত্রা শুরু করে, আর ডিসেম্বরের 9 তারিখ ক্লাইভের জাহাজগুলো হুগলি নদীতে পৌঁছায়। কিন্তু এরই মধ্যে ক্লাইভের সৈন্যদের প্রায় অর্ধেক স্কার্ভি সহ নানা রকম রোগে আক্রান্ত হয়ে পড়ে। আর এর 6 দিন পর দ্বিতীয় জাহাজ দ্য কেন্ট ফুলতায় নোঙ্গর করে। আর এর আরো কিছুদিন পরে ওয়াটসনের নেতৃত্বে আরো 2টি জাহাজ সেখানে চলে আসে। আর সেখান থেকে রবার্ট ক্লাইভ কলকাতা অর্থাৎ আলীনগর দুর্গের রক্ষাকারী রাজা মানিক চাঁদের কাছে একটি চিঠি লেখে
এবং সেখানে হুমকি স্বরূপ বলে যে এবার ক্লাইভ পূর্বের থেকে বহুগুণ শক্তি ও অস্ত্র সম্পন্ন সেনাবাহিনী নিয়ে ব্রিটিশদের দাবি আদায় করতে এসেছে। কিন্তু মানিক চাঁদ এই ঘটনায় কোনো পাত্তা দেয় না এবং উত্তর দেয় না। আর সেই কারণে ডিসেম্বরের 27 তারিখ ক্লাইভ জাহাজ নিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। সূর্যাস্তের দিকে যখন ক্লাইভ দুর্গের কাছাকাছি পৌঁছায় তখনই রাজা মানিক চাঁদ তার সৈন্য নিয়ে ফাঁদ পাতেন এবং জঙ্গল থেকে আকস্মিকভাবে আক্রমণ করে বসে। প্রাথমিকভাবে যদিও ক্লাইভ ও তার সৈন্যরা অপ্রস্তুত হয়ে পড়ে এই আক্রমণে, কিন্তু ক্লাইভ যখন পিছু হটার নির্দেশ দেয় তখনই ফিল্ড আর্টিলারির সহায়তায় সেনাবাহিনীর নতুন ব্রেস্ট রাইফেল থেকে দ্রুত গুলিবর্ষণ শুরু হয়। আর এই নতুন রাইফেলগুলোই সে সময়ের পরিস্থিতি ঘুরিয়ে দেয়। এই যুদ্ধে মানিক চাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তার পক্ষে 200 জন সৈন্য, 4 জন জমিদার এবং একটি হাতি মারা যায়। এমনকি মানিক চাঁদের নিজের পাগড়িতেও নাকি গুলি করা হয় এমনটা জানা যায়। এবং এভাবেই 1757 সালের 2 জানুয়ারি মোটামুটি 8টার দিকে ফোর্ট উইলিয়াম ক্লাইভের দখলে চলে আসে। আর এর পরের দিন অর্থাৎ 3রা জানুয়ারি ক্লাইভ কোম্পানির নামে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। প্রথমে তারা সিরাজউদ্দৌলার প্রথম বন্দর হুগলি আক্রমণ করার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তারা দুর্গ নিজেদের দখলে নিয়ে নিতে সক্ষম হয়। সন্ধ্যার মধ্যেই তারা ফোর্ট উইলিয়ামে তাদের লুট করা জিনিসপত্র সহ ফেরত আসে। এর ঠিক 2 সপ্তাহ পর অর্থাৎ 23শে জানুয়ারি সিরাজ প্রতিশোধ নেওয়ার জন্য পুনরায় কলকাতার দিকে 60,000 সৈন্যর এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হওয়া শুরু করে। 4 ফেব্রুয়ারির মধ্যে এই ঘটনা ক্লাইভের কানে পৌঁছানোর সাথে সাথেই আরো 400-500 জন সৈন্য এবং নাবিক নিয়ে তিনিও সিরাজের দিকে আক্রমণ করে। ভোর 4টার দিকে তারা নবাবের শিবিরে হামলার উদ্দেশ্যে রওনা দেয় এবং 1757 সালের 5 ফেব্রুয়ারি ভোরে ঘন কুয়াশার মধ্যে তারা নবাবের শিবিরে হামলা চালায়। এই যুদ্ধে মোটামুটি উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর প্রাথমিকভাবে সিরাজের অশ্বারোহী দল ক্লাইভদেরকে বেশ বিপর্যস্ত করলেও পরবর্তীতেই আবার ক্লাইভের দলের বন্দুকের গুলি এবং কামানের গোলাবর্ষণে সিরাজের দল পালাতে বাধ্য হয়। মোটামুটি 2 ঘন্টার যুদ্ধে ক্লাইভ জয়লাভ করে এবং সিরাজউদ্দৌলা এবং তার বেঁচে থাকা সৈন্যরা পালিয়ে প্রাণ বাঁচায়। আসলে রাতের বেলায় যে ক্লাইভ এভাবে আক্রমণ করে বলবে তা সিরাজের জানা ছিল না এবং সিরাজ ক্লাইভের এই অদ্ভুত বিজয়ে বেশ অবাক হন। এর পরের দিন শান্তির জন্য প্রস্তাব করে একজন দূতকে সিরাজ ক্লাইভের নিকট পাঠান। আর সেখানে তিনি কোম্পানিকে সকল ধরনের বাণিজ্যিক সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়ে পুনরায় মুর্শিদাবাদ ফেরত আসেন। ক্লাইভের পরবর্তী টার্গেট ছিল চন্দননগরে ফরাসি ঘাঁটি। 23শে মার্চ ইংরেজরা এই ঘাঁটি জয় করে নেয়। আর এই জয়ে সব থেকে বেশি দ্বিধাদ্বন্দ্বে ছিলেন স্বয়ং নবাব সিরাজউদ্দৌলা। তিনি চাইতেন ফরাসিদেরকে সহায়তা করতে, কিন্তু আবার একই সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে চুক্তি ভঙ্গ করার দুঃসাহস তিনি করতেন না। শেষ পর্যন্ত নানা দ্বিধাদ্বন্দ্ব শেষে সিরাজ ক্লাইভের প্রতি পক্ষপাতিত্ব করেন এবং ফ্রেঞ্চদের আর সহায়তা পাঠান না। মনে করা হয় ঠিক এই কারণে এই সময়ের মধ্যেই সিরাজউদ্দৌলা তার অধীনস্থ সেনাপতি থেকে শুরু করে রাজদরবারের কর্মচারীদের সাথে নানা রকম বাজে আচরণ করতে থাকেন। উদাহরণ হিসেবে বলা যায় সে সময় মুঘল সাম্রাজ্যের খ্যাতিমান সেনাপতি মীর জাফর আলী খানের কথা, যিনি কিনা সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের হয়ে অনেক যুদ্ধ অভিযান পরিচালনা করেন এবং অনেক নগরী দখল করে মুঘল সাম্রাজ্যকে বিস্তৃত করতে আরো সহায়তা করেছিলেন। এরপরেও তাকে যখন পাশ কাটিয়ে রাজা মানিক চাঁদকে আলীনগরের দায়িত্ব দেওয়া হয় তখন স্বাভাবিকভাবেই মীর জাফর আলী খান মনক্ষুণ্ণ হন। আর কেবলমাত্র তিনিই না, দরবারের অধিকাংশ মানুষ এমনকি সিরাজের চারপাশের লোকজনও প্রায় সিরাজের প্রতি বিরূপ মনোভাব ব্যক্ত করতেন। আর এরই মধ্যে সিরাজের আচরণে অসন্তুষ্ট মীর জাফর, জগৎ শেঠ পরিবার সহ অনেক অভিজাত পরিবারই ষড়যন্ত্রকারী হিসেবে নিজেদের মধ্যে দল গঠন শুরু করে। তাদের বিভিন্ন পরিকল্পনা ফেল করার পর তারা কোম্পানির কাছ থেকে সেনাবাহিনীর সাহায্য নেওয়াকে সঠিক মনে করে এবং ক্লাইভের কাছ থেকে সামরিক সহায়তা চেয়ে আবেদন জানায়। এখন একটা জিনিস দেখেন, এই সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু রবার্ট ক্লাইভ কিংবা ইংরেজদের কোনো পরিকল্পনা ছিল না। এরা ছিল মূলত সেই সময় বিভিন্ন বাংলার ব্যবসায়ী, মহাজন কিংবা জমিদারদের অর্থাৎ বিভিন্ন অভিজাত পরিবারদের একত্রে মিলে করা একটা ষড়যন্ত্র, যেটা পরবর্তীতে ইংরেজদেরকেও সেখানে আহ্বান করা হয়। এখন এই ষড়যন্ত্র চুক্তির ডিটেলস বলে আমি আপনাদেরকে আর বোর করব না, কিন্তু 11ই জুন কলকাতার কমিটির কাছে এই চুক্তির দলিলটি যায় আর ইংরেজরাও এতে স্বাক্ষর করে। এরপর 1757 সালের 13ই জুন, যার ঠিক 1 বছর আগে সিরাজউদ্দৌলা কলকাতার উপর আক্রমণ করেছিল, সেদিন রবার্ট ক্লাইভ সিরাজকে আলীনগরের সন্ধি চুক্তি ভঙ্গ করার জন্য চ্যালেঞ্জ করে এবং সেই দিনই 400 ইউরোপীয়, 2200 দক্ষিণ ভারতীয় সিপাহী এবং 8টি কামান নিয়ে তিনি পলাশির উদ্দেশ্যে তার ঐতিহাসিক অভিযান শুরু করে। আর এরপরের ঘটনা আপনারা জানেন। আবারও জানতে চাইলে আমার পলাশির যুদ্ধ নিয়ে করা ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে মোটামুটি এর পরের থেকেই ঘটনা শুরু হয়েছে। ভারতবর্ষ সমৃদ্ধ ইতিহাস আর অনেক আলাদা আলাদা সংস্কৃতির একটা অঞ্চল, কিন্তু 18 শতকে এই এলাকায় ক্ষমতার জন্য একটি ভয়ঙ্কর সময়কালে সাক্ষী ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের পা রাখার পরেই পলাশি থেকে বক্সার সহ অসংখ্য জয় পেতে থাকে, কিন্তু এরই মাঝে একজন ব্যক্তির আগমন ঘটে, যিনি সেই বিদেশি শাসনের বিরুদ্ধে তার অবাধ্যতা এবং বীরত্বের জন্য পরিচিত। দিস ইজ দ্য স্টোরি অফ টিপু সুলতান, দ্য টাইগার অফ মাইসোর। তার ক্ষমতার উত্থান থেকে শুরু করে ব্রিটিশদের সাথে তার মহাকাব্যিক সংঘর্ষ, সাহসিকতা, ধূর্ততা এবং বিশ্বাসঘাতকতার গল্প।
এমনকি এই টিপু সুলতান আর বিখ্যাত নেপোলিয়ান বোনাপার্টের মধ্যেও যে কথাবার্তা হয়েছিল এমনটাও শোনা যায়। এম্পায়ার প্লেলিস্টের তৃতীয় ভিডিওতে আমরা ঠিক আগে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব, অর্থাৎ পলাশী থেকে শুরু করে টিপু সুলতানের জীবন। তো চলেন এমন একজন লেজেন্ডারি মানুষকে নিয়ে জানি যিনি এক বিশাল দখলদারি সাম্রাজ্য অর্থাৎ ব্রিটিশদের মুখে পড়ে যুদ্ধ করেছিলেন। 1757 সাল পলাশী যুদ্ধে ব্রিটিশদের জয়ের মধ্যে দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো। আমাদের বারবার শোনা খুবই অবভিয়াস একটা কথা, কিন্তু সেই সময় কোনো পলিটিক্যাল ফিগাররাই কিন্তু এই পলাশীকে তাদের স্বাধীনতা যে হারিয়ে ফেলেছে এরকম কিছু ভাবেনি। বাংলার নবাব হলেন বিশ্বাসঘাতক মীর জাফর। আবার এই মীর জাফরই ব্রিটিশদের বাড়তে থাকা প্রভাব দেখে বাংলাকে মুক্ত করার জন্য হাত মেলালেন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। অর্থাৎ বিশ্বাসঘাতক এবার নিজেই চাচ্ছে বাংলাকে মুক্ত করতে, কিন্তু পারে নাই। 1760 সালের 20 অক্টোবর তাকে সরিয়ে বাংলার মসনদে বসানো হয় মীর কাসিমকে। আর এই মীর কাসিমও চাইল ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়াতে, আর এবার সে তার সাথে নিয়ে আসে পুরো মুঘল এম্পায়ারকে। বাংলার নবাব মীর কাসেম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, অর্থাৎ বক্সারের যুদ্ধ। আর আমার ভিডিওটাতে দেখেছেনই, এবারও তারা পরাজিত। আর এই বক্সারের যুদ্ধের পরই বাংলার স্বাধীনতা বেচা হয়ে যায় এলাহাবাদ সন্ধির মাধ্যমে। 1765 সালের আগস্টে এলাহাবাদে প্রথম সন্ধি সাইন করা হয়। এর আন্ডারে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নবাব সুজাউদ্দৌলা 50 লক্ষ টাকা দেন, প্লাস কোরা আর এলাহাবাদ অঞ্চলও ছেড়ে দিতে হয়। কিন্তু বুঝতেই পারছেন ব্রিটিশরা এতটুক নিয়েই আসলে খুশি ছিল না। তারা এই দুই অঞ্চল নিয়ে আরো গেম খেলা শুরু করে। আর এইবারের গেম মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে। তাকে তারা এই দুই অঞ্চল দিয়ে দেন, আর বিনিময়ে বাংলা, বিহার আর উড়িষ্যার রাজস্ব আদায়ের জন্য অধিকার নিজেদের কাছে নিয়ে আসে। মানে লজিক্যালি এই পুরো অঞ্চল থেকে যত রাজস্ব আসবে সব এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত দিয়েই যাবে। মানে জমির অধিকার নিয়ে নবাবই পড়ে থাকুক, কিন্তু সেই জমি থেকে যেই টাকাগুলো আসবে সেগুলো যাবে কোম্পানির হাতেই। আর এই পুরো ডিলটা কিন্তু ম্যানেজ করেছিল আমাদের খুবই পরিচিত আর একজন মানুষ, রবার্ট ক্লাইভ। 1767 সালে বাংলা, বিহার আর উড়িষ্যার কন্ট্রোল নেওয়ার পর ব্রিটিশরা এরপর পায়তারা করতে থাকে মহীশূরের দিকে আগানোর জন্য। সেই সময় মহীশূরের রাজা ছিলেন হায়দার আলী, আর হায়দার আলীর তুরুপের তাস ছিল তার ছেলে, মাত্র 17 বছর বয়স। কিন্তু যুদ্ধবিদ্যা, ঘোড়া চড়া আর অস্ত্র চালানোয় মুঘল সাম্রাজ্যের অনেক সেনাপতিকেও হার মানাতে পারা ফাতেহ আলী সাব টিপু ওরফে টিপু সুলতান। 1750 সালে জন্ম নেওয়া টিপু সুলতান দক্ষিণ ভারতের রাজ্য মহীশূরকে ব্রিটিশদের থেকে রক্ষা করার যুদ্ধে জড়িয়ে পড়েন মাত্র 17 বছর বয়স থেকে। তবে 1767 সালে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হায়দার আলী নিজেই, আর সেখান থেকেই সম্মুখ যুদ্ধের প্রথম অভিজ্ঞতা অর্জন করে টিপু সুলতান। সেই সময়টাতে মহীশূরের অবস্থা খুব ক্রিটিক্যাল একটা পলিটিক্যাল সিচুয়েশনের ভেতর ছিল। মারাঠা আর হায়দ্রাবাদের নিজামের দিক থেকে অ্যাটাকের রিস্ক ছিল, আর ওইদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাড়তে থাকা দাপট, যার ফলে 1780 সালে হয় সেকেন্ড অ্যাংলো মাইসোর ওয়ার। আর সেবার বার্ধক্যজনিত কারণে হায়দার আলী ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধের সেনাপতি নিয়োগ করেন টিপু সুলতানকেই। আর অন্যদিকে 2800 ব্রিটিশ সৈন্য এবং প্রায় 1000 ভারতীয় সিপাহী নিয়ে কর্নেল বেইলি মহীশূর আক্রমণ করেন। এই সময় ব্রিটিশদের ধারণা ছিল হায়দার আলী যেহেতু অসুস্থ, এ কারণে মহীশূরের বাহিনীতে একটা লিডারশিপের অভাব হবে। কিন্তু 11,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে ব্রিটিশদের সামনে হাজির হন টিপু সুলতান। ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করা প্রায় 2000 সৈন্য মারা যায়, আর যুদ্ধবন্দী হয় 1000। এই যুদ্ধের পরেই সম্পূর্ণ ভারতবর্ষে টিপু সুলতানের নাম ছড়িয়ে পড়তে থাকে। 1782 সালে হায়দার আলী মারা যাবার পর মহীশূরের সিংহাসনে আসেন টিপু সুলতান। এন্ড ইয়েস, এটা আসলেই সত্যি যে তার সিংহাসন কিন্তু একটা বড় বাঘের আদলে বানানো হয়েছিল, যেটা খুবই সুন্দর একটা জিনিস ছিল, কিন্তু সেটার পরিণতি খুবই দুঃখজনক। সেটা জানতে পারবেন একটু পরে। এই হায়দার আলী মারা যাওয়ার আগে শোনা যায় টিপু সুলতানকে তিনি একটা টিপস দিয়েছিলেন, যেটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। শুনুন এবার। তিনি টিপুকে বলেন তিনি যেন ফ্রেঞ্চদের সাহায্য করেন এবং এমন কিছু করতে যেন ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে সব সময় গ্যাঞ্জাম লেগে থাকে, আর এতে করে কোনো পার্টি কখনোই পুরো সাম্রাজ্য দখলের চেষ্টা করতে পারবে না। সহজ কথায় ব্রিটিশদের বিখ্যাত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও এই জিনিসটা কিন্তু পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে, অর্থাৎ তারা সম্পূর্ণ ভারতবর্ষের বিভিন্ন শাসকদের আলাদা আলাদা করে দেয় এবং নিজেদের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেয়, আর ভারতবর্ষের সৈন্য ব্যবহার করেই তারা ভারতের রাজত্ব দখল করে। তো এখন যে সময়টার কথা বলছি, এই সময় কিন্তু সব শাসকেরাই তাদের রাজ্যকে সবসময় এক্সপ্যান্ড করার চেষ্টা করতো। এখনো দেশগুলোর মতো তাদের এলাকাগুলো নির্দিষ্ট ছিল না। এই কাজটাই কিন্তু ক্ষমতায় আসার পর করতে থাকে টিপু সুলতান। 1789 সালের মধ্যে টিপু কোচিন থেকে উত্তর মালাবার পর্যন্ত দখল করেন, আর ডিসেম্বরে তিনি ত্রাভানকোরের রাজাকে আক্রমণ করে ওই অঞ্চলও দখল করতে সক্ষম হন। আর এছাড়াও তৃতীয় অ্যাংলো ইন্ডিয়ান যুদ্ধে টিপু নজিরবিহীনভাবে গতি ও প্রচন্ড সহিংসতায় কর্ণাটকে অভিযান পরিচালনা করেন। 1790 সালের ডিসেম্বর মাসে টিপু সুলতান ত্রিচুরাপল্লীতে কোম্পানির সেনাদলের উপর আক্রমণ করে তাদেরকে অনায়াসে পরাজিত করেন, এবং এরপর তিনি মাদ্রাস ও পন্ডিচেরির মধ্যবর্তী উপকূলে হামলা করেন
করেন এবং সেখানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেন। কোম্পানির মেজর জেমস ফ্রেনেল নামে একজন অফিসার পরবর্তীতে বলেছিলেন, ব্রিটিশ সেনারা অনেক জিনিসপত্র নিয়ে তাদের সাথে বহন করত, যার মধ্যে কয়েক ডজন মদ, ব্র্যান্ডি, জিন, চা, চিনি, বিস্কুট, জ্যান্ত মুরগি, এই ধরনের অনেক কিছুই থাকতো এবং এর সাথে তাদের সঙ্গে থাকতো কমপক্ষে 6 জন করে চাকর, যে কারণে স্বাভাবিকভাবেই তাদের গতি থাকতো খুবই কম। আর অপরদিকে টিপু সুলতানের সৈন্যদের সাথে তেমন কিছুই থাকতো না, আর সেই কারণে তাদের অ্যাটাক ছিল খুবই ফাস্ট। কিন্তু পরবর্তীতে লর্ড কর্নওয়ালিস এসবে পাত্তা না দিয়ে 1791 সালের ফেব্রুয়ারির প্রথম দিকে 19,000 সিপাহীর একটা বাহিনী নিয়ে মাদ্রাজ থেকে ঝটিকা আক্রমণ চালিয়ে টিপুর বৃহত্তম নগরী ব্যাঙ্গালোর দখল করে নেন। এখানে আবার তার সাথে প্রায় 18,000 মোগল সেনা নিয়ে মিলিত হন ব্রিটিশদের হায়দ্রাবাদী মিত্র মীর আলম। কিন্তু তারপরেও এই আক্রমণে কর্নওয়ালিস খুব একটা সুবিধা করে উঠতে পারেনি টিপুর বিরুদ্ধে। কোম্পানির সেনাবাহিনী যখন শ্রীরঙ্গপাটনামের কাছাকাছি পৌঁছায় তখন তাদের সাথে থাকা প্রায় 10,000 ষাঁড় মারা যায় বলে জানা যায়, আর সেই কারণেই তাদের রসদ ও খাদ্যদ্রব্য আর টেনে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর এছাড়াও প্রচুর বৃষ্টির কারণে কোম্পানির সৈন্যরা শারীরিকভাবেও খারাপ অবস্থায় ছিল। আর এরপরই 24শে মে টিপু সুলতানের সাথে কর্নওয়ালিসের হঠাৎ করেই এক সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে কর্নওয়ালিস তার রসদ, গাড়ি ও ভারী কামান রেখে কোনো মতে পালিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ টিপু সুলতান কিন্তু নিয়মিতভাবে যুদ্ধের মধ্যে ব্রিটিশদের নাকানি চুপানি খাওয়াচ্ছিলেন ঠিকই, কিন্তু তিনি যুদ্ধের ক্ষেত্রে একজন দুর্ধর্ষ ট্যাকটিশিয়ান হলেও তার ডিপ্লোম্যাসিতে কিছু সমস্যা ছিল। ভারতবর্ষের বেশিরভাগ শাসকেরাই যে ভুলটা করেছিলেন, টিপুও একই ভুলই করেন। ব্রিটিশরা যে পুরো ভারতবর্ষের জন্য একটা থ্রেট এবং ওদের তাড়াতে হলে পুরো ভারতবর্ষকেই এক হতে হবে, সেটা তিনিও বুঝতে পারেননি। তিনি নিজের রাজ্যের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আর সাম্য বজিয়ে রাখলেও বাইরের রাজ্যগুলো যখনই তিনি দখল করছিলেন সে সময় তিনি নির্বিচারে মানুষ মেরেছেন, ধর্মান্তরিত করেছেন, এমনকি গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছেন। এবং তার থেকেও বড় ব্যাপার, তার বাবা মারাঠা পেশোয়া আর হায়দ্রাবাদের নিজামদের সাথে অনেক কষ্টে যেই ভালো সম্পর্ক বিল্ড আপ করেছিলেন সেটা টিপু সুলতান পুরোপুরি নষ্ট করে দেন 1786 সালে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বলে রাখা ভালো, হায়দার আলীর কিন্তু প্ল্যান ছিল এই 3 রাজ্য একসাথে মিলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা, কিন্তু টিপু যখন বাকি 2 জনের সাথে সম্পর্ক ছিন্ন করে তখন কিন্তু বাকি 2 জন ব্রিটিশদের সাথে যেয়ে যোগ দেয়। আর এ থেকেই কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার আর উড়িষ্যার রাজস্বের টাকায় মোটা হয়েই যাচ্ছিল। তারা তাদের সৈন্যদের বেতন বাড়ানো শুরু করে, এমনকি এমন একটা অবস্থায় এসে পৌঁছায় যে টিপু সুলতানের বাহিনীতে যে কোনো একজন সৈন্যের বেতন ব্রিটিশ সৈন্যদের বেতনের তুলনায় 5 ভাগের 1 ভাগে এসে পৌঁছায়। আর এই কারণে বুঝতেই পারছেন তাদের কিন্তু আস্তে আস্তে মোরাল ডাউন হওয়া শুরু করে। এই অবস্থাতে ওয়াল্টার পেইন নামক একজন বলেছিলেন যে ভারতবর্ষে উপনিবেশের বিজয় যতটুকু না আসলে যুদ্ধে অর্জিত হয়েছে তার থেকে বেশি বিজয়কে আসলে টাকা দিয়ে কেনা হয়েছে। সো ব্যাক টু কর্নওয়ালিস, যিনি আসলে খুবই বিপদে আছেন টিপু সুলতানের একের পর এক আক্রমণে। আর এই বিপদের সময় প্রায় 2000 ক্যাভেলরি নিয়ে হাজির হয় মারাঠা বাহিনী কোম্পানিকে হেল্প করার জন্য। আর এরাই সেই মারাঠা যারা এক সময় হায়দার আলীর বন্ধু ছিল, যাদেরকে শত্রু বানিয়েছিল টিপু সুলতান। মারাঠাদের সাপ্লাইয়ে প্লাস 2 মাস বিশ্রাম গ্রহণ ও প্রস্তুতি শেষে কর্নওয়ালিস পুনরায় টিপুর দুর্গগুলোতে দখলের জন্য আক্রমণ শুরু করে। হায়দ্রাবাদী, মারাঠা এবং কর্নওয়ালিস এই 3 সেনাবাহিনী নিয়ে 1792 সালের 26শে জানুয়ারি পুনরায় ব্যাঙ্গালোর অভিযানে বের হন তারা। এ সময় কর্নওয়ালিসের বাহিনীতে প্রায় 22,000 সৈন্য ছাড়াও 12,000 মারাঠা এবং এর থেকেও বেশি হায়দ্রাবাদী সৈন্য ছিল। যদিও টিপুর কাছে প্রায় 50,000-এরও বেশি পদাতিক অশ্বারোহী বাহিনী ছিল, কিন্তু এরপরেও তিনি সেনাপতি হিসেবে কেন যেন সেবারের সম্মুখ যুদ্ধে যাননি। উল্টো তিনি শ্রীরঙ্গপাটনামে তার দুর্গে অবস্থান নিলেন। ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারদের কল্যাণে বলা হয় এই দুর্গটা অলমোস্ট ইমপ্রেগনেবল ছিল। খেয়াল করেন, এই দুর্গগুলোর ক্ষেত্রে ইমপ্রেগনেবল কিন্তু অন্য অর্থে ব্যবহার করা হয়, মানে আই গেস ইউ অলরেডি নো ওয়াই। এমনকি এই ফ্যাক্টটাকে ব্যাকআপ দেন ফরাসি প্রকৌশলী সেবাস্টিয়ান ডিভানের গবেষণা। কিন্তু 1792 সালের 5 ফেব্রুয়ারি কর্নওয়ালিস রাতের অন্ধকারে সেই দুর্গের উপর আক্রমণ চালায়, আর সেখানে টিপু সেনাবাহিনীর উপর আক্রমণ করে কর্নওয়ালিস কোনোভাবে ভেতরে প্রবেশ করে। সূর্যোদয়ের আগেই অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত টিপু সুলতান দুর্গ থেকে পালাতে বাধ্য হয়। They say it's impregnable. Give me 10 good men and some climbing spikes. I'll impregnate. পরবর্তীতে যদিও টিপু সুলতান বেশ কয়েক দফা পাল্টা আক্রমণ চালায়, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। আর শেষ পর্যন্ত তিনি শান্তি আলোচনার জন্য কর্নওয়ালিসের কাছে চিঠি পাঠাতে বাধ্য হন। টিপুকে রাজ্যের অর্ধেক এবং 3 কোটি রুপি পরিশোধ করতে চুক্তিবদ্ধ করা হয়। প্লাস যতদিন না এই অর্থ পুরোপুরি পরিশোধ করা হবে ততদিন পর্যন্ত টিপুর 2 যুবরাজকে ইংরেজদের কাছে বন্দী থাকতে হবে। আর এই চুক্তির জন্যই টিপু সুলতান প্রায় 70টা দুর্গ, 800 কামান ও তার বাহিনীর প্রায় 49,340 জন সৈন্য হারায়, আর প্লাস তার রাজ্যের এলাকার অর্ধেক। অর্থাৎ বুঝতে পারছেন টিপু সুলতান কিন্তু একেবারে ব্যাকফুটে।
আর এই সময়ে তিনি খুবই সাহসী একটা স্টেপ নেন। ইউরোপে বা সারা বিশ্বে সে সময় ব্রিটিশদের নেমেসিস ছিল একটাই মানুষ, দ্য গ্রেট নেপোলিয়ান বোনাপার্ট। 1797 সালের ডিসেম্বরে টিপু নেপোলিয়ানের কাছে একটা চিঠি লেখেন, যেখানে তিনি নেপোলিয়ানের সাহায্য কামনা করেন। কিন্তু চিঠি পৌঁছাতে পৌঁছাতে নেপোলিয়ান 1798 এর এপ্রিলে 19,000 সৈন্য নিয়ে ভূমধ্যসাগর অতিক্রম করে মিশর আক্রমণের পরিকল্পনা করে ফেলেছে। চিঠির উত্তরে নেপোলিয়ান টিপুকে জানান ইতিমধ্যে তিনি এক বিশাল অজেয় বাহিনী নিয়ে লোহিত সাগরের নিকট অবস্থান করছেন এবং সেখান থেকে মাস্কাট এবং মোচা হয়ে তিনি টিপুর সহায়তার জন্য ভারতবর্ষে আসবেন তার অভিযান শেষ করে। এছাড়াও তিনি টিপু সুলতানকে সার্বিক মঙ্গল কামনা করে চিঠি শেষ করেন। কিন্তু এরপরও টিপু চেষ্টা করতে থাকে ফ্রেঞ্চদের সাথে তার বন্ধুত্ব বাড়ানোর জন্য। 1797 সালে টিপু সুলতান ফরাসিদের সাথে তার রাজধানী শ্রীরঙ্গপত্তমে একটি কুচকাওয়াজের আয়োজন করেন, আর সেখানেই ফরাসি সৈন্যদের সম্মানার্থে 500টি রকেট নিক্ষেপ করা হয় বন্ধু হিসেবে ঘোষণা করা উপলক্ষে। আর ঠিক এই সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর হয়ে আসে রিচার্ড মার্কেস ওয়েসলি। ওয়েসলি বুঝতে পারেন টিপু এবং ফরাসিদের মধ্যে পর্যাপ্ত মিত্রতা হওয়ার আগেই তাদের সেনাবাহিনীর উপর আক্রমণ করতে হবে। আর এই কারণেই সেই বছর অক্টোবরের 22 তারিখ সূর্যোদয়ের আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যরা লুকিয়ে হায়দ্রাবাদের ফরাসি সেনানিবাসের চারপাশে অবস্থান নেয়। আর সকালের আলো ফোটার আগেই ফরাসিরা নিজেদেরকে সৈন্য দ্বারা বেষ্টিত অবস্থায় দেখে। খুব কম সময়ের মধ্যেই 14,000 সেনার এক বিশাল ক্ষমতা সম্পন্ন সেনাবাহিনীকে ব্রিটিশরা তার থেকেও 1/3 কম সেনা নিয়ে পরাজিত করে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করে। হায়দ্রাবাদ দখলের পর এবার ওয়েসলি সরাসরি টিপুকে আক্রমণের প্রস্তুতি নেয়। আর এই সময় তিনি টিপু সুলতানকে বেশ কয়েকবার চিঠি দিয়ে ফরাসিদের সাথে যে তিনি যে বন্ধুত্বটা করেছেন সেটা ভাঙার জন্য আদেশ দেয়। কিন্তু বুঝতেই পারছেন টিপু কিন্তু তাদের কথা শোনে নাই। আর এ থেকেই ওয়েসলি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেন। সেখানে আবার পূর্বের কর্নওয়ালিসের চুক্তি অনুযায়ী মারাঠারাও প্রায় 25,000 সেনা দিয়ে সহযোগিতা করে টিপুর বিরুদ্ধে। 1798 সালের 25 ডিসেম্বর ওয়েসলি কলকাতা থেকে মাদ্রাসের উদ্দেশ্যে রওনা দেন। আর মাদ্রাস পৌঁছালে পলাশি যুদ্ধের নেতা ক্লাইভের পুত্র তাকে সংবর্ধনাও দেন। আর এরপর তারা বিশাল এক সেনাবাহিনী নিয়ে অবস্থান করেন মহীশূরের সীমান্তে ব্রিটিশ দুর্গ ভেলোরে। গুপ্তচরের মাধ্যমে টিপু সুলতান ব্রিটিশদের এই যুদ্ধের পূর্ব প্রস্তুতি আজ করতে পারেন। আর এই কারণে তিনি তার মিত্র খোঁজা শুরু করেন। এবার আগেই বলেছি ফ্রেঞ্চরা কিন্তু এবার ব্রিটিশদের হাতের মুঠোয় রিসেন্টলি তাদের এত বড় একটা দুর্গ হারানোর জন্য। আর এই কারণে টিপু এবার খোঁজ করতে থাকেন মারাঠাদের আর অন্যদিকে আফগানদের। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে, কোম্পানিও আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে। আর শেষ পর্যন্ত টিপু সুলতান নিজেও বুঝতে পারেন যুদ্ধে বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তিনি তার লেখা খোয়াবনামাতে এ সম্পর্কে লিখে যান তিনি নাকি প্রায় স্বপ্নে দেখতেন ব্রিটিশ বাহিনীর মহড়া, যা তার পরাজয়ের দিকে নির্দেশ করে। কিন্তু ততদিনে আর পিছু হটার কোনো রাস্তা ছিল না। আর এই সময়টাতেই তিনি তার খুবই বিখ্যাত একটা উক্তি দেন, বেটার টু লিভ এ ডে অ্যাজ এ টাইগার দ্যান 1000 years অ্যাজ এ শিপ। 1799 সালের 3 ফেব্রুয়ারি কোম্পানির পক্ষে জেনারেল হ্যারিস শ্রীরঙ্গপত্তমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। 19 ফেব্রুয়ারি কর্নেল জেমস ডালরিম্পলের অধীনে আরো 4টি ব্যাটালিয়ন এবং প্রায় 10,000-এরও বেশি হায়দ্রাবাদী সেনা তাদের সাথে যোগ দেন। এই বাহিনীর কাছে ছিল প্রায় 18 পাউন্ড গোলাবর্ষণ করতে সক্ষম প্রায় 40টি কামান। এছাড়াও পদাতিক বাহিনীর রোধে ছিল আরো প্রায় 57টি কামান। তো যুদ্ধ চলতে চলতে এপ্রিলের শেষ দিকেই টিপুর অধিকাংশ কামান অকার্যকর হয়ে যায়। আর এই সুযোগেই জেনারেল হ্যারিস টিপুর দুর্গ আক্রমণের সিদ্ধান্ত নেয়। 3 মে তারা দুর্গের ভেতরে অ্যাটাক করার প্ল্যান করে। বেলা 1টার দিকে যখন প্রচন্ড গরমে টিপু ও তার সৈন্যরা বিশ্রাম নিতে যায়, তখনই কোম্পানির পক্ষ থেকে প্রায় 4000 সেনা নিয়ে হঠাৎ আক্রমণ করা হয়। টিপু তখন খাওয়া দাওয়া করছিলেন। আক্রমণের কথা শুনে তিনি খাবার ফেলে অস্ত্র হাতে প্রতিরোধ করতে চান, কিন্তু সামান্য সংখ্যক সৈন্য নিয়ে কোম্পানির বিরাট ও প্রশিক্ষিত সেনাদেরকে থামানো আসলে প্রায় অসম্ভবই ছিল। খুবই দ্রুত টিপু সুলতান বেয়োনেটের আঘাত পান এবং তার কাঁধে গুলি লাগে। এ সময় তার সেনাপতিরা তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানালেও তিনি তীব্রভাবে বিরোধিতা করেন এবং যুদ্ধ চালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই কোম্পানির সৈন্যরা টিপুর খুব কাছে চলে আসে এবং সরাসরি তার কপালে গুলি করে। এবং এরই মধ্যে দিয়ে প্রায় 22 বছর ধরে চলে আসা লড়াইয়ে কোম্পানির কাছে টাইগার অফ মাইসোর টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনম দুর্গে মৃত্যুবরণ করেন। খুব সহজেই বুঝতে পারছেন এরপরে কিন্তু কোম্পানি পুরো শহর এবং দুর্গ দখল নিয়ে নেয় এবং সেদিন বেলা 4:30টার দিকেই টিপু সুলতান অন্তিম যাত্রার জন্য বের হন। ইতিহাসবিদদের মতে এ সময় জনতারা একেবারে কান্নায় ভেঙে পড়েন এবং টিপুর অন্তিম যাত্রার পথে এসে মাথা নত করতে থাকেন। এতে অবশ্য ওয়েসলিও বেশ অবাক হন, কেননা তারা টিপু সুলতানকে এতদিন হিংস্র এবং স্বেচ্ছাচারী হিসেবে জানলেও তার রাজ্যের হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই যে তাকে এত ভালোবাসে তা তারা আঁচ করতে পারেননি। আর এরপরই বুঝতে পারছেন কোম্পানির লুটের পালা।
একেবারে কিচ্ছু বাকি রাখেনি তারা। এমনকি টিপু সুলতানের যে সুন্দর সিংহাসনের কথাটা বলেছিলাম সেটা আসলে কে ভাগ নিবে এটা ডিসাইড করতে না পারায় তারা এই ভয়ঙ্কর জিনিসটাকে ভেঙে একদম টুকরো টুকরো করে দেয়। আর খুবই অবভিয়াস ভাবেই বুঝতে পারছেন এই জিনিসটার একটা অংশ এখন ব্রিটিশদের কাছেই আছে, অর্থাৎ তাদের উইন্ডসর ক্যাসেলে, যেখানে এখন তাদের রাজা বা রানীরা থাকে। 1799 সাল টিপু সুলতানের পতনের পর ভেলোর দুর্গে আটক তার পুরো পরিবার। আর সেখানেই 7 বছর পর 1806 সালে বেশ উৎসব মুখর পরিবেশে হতে যাচ্ছে টিপু সুলতানের মেয়ের বিয়ে। কিন্তু গেম অফ থ্রোনস দেখা আমরা জানি এরকম একটা সময় বিয়ের প্রোগ্রাম খুবই রিস্কি একটা জিনিস। 1806 সালের রাতে ওই বিয়ের প্রোগ্রামেও ঠিক তাই হয়েছিল। মধ্যরাতের একটু পরেই দুর্গের সব দরজা বন্ধ হয়ে যায়। দুর্গের ভেতরে মধ্য ব্রিটিশ অফিসাররা কল্পনাও করতে পারেনি 6 জুলাই রাতটাই তাদের জীবনের শেষ রাত। ঘণ্টাখানেকের মধ্যে হত্যা করা হয় 14 জন ব্রিটিশ অফিসার এবং 115 জন রেজিমেন্ট সদস্যকে। ভেলোর দুর্গের কমান্ডার কর্নেল সেন্ট জনও খুন হয় ওই রাতেই। আর তারপর দুর্গে উড়িয়ে দেওয়া হয় মহীশূরের পতাকা। আর ওই রেবেলিয়নের সাথে যুক্ত ছিল টিপু সুলতানের ছেলে শাহ হায়দার আলী। কিন্তু মহীশূরের সিপাহীদের বেখেয়ালেই দুর্গের বাইরে থেকে যায় একজন ব্রিটিশ অফিসার, যে দ্রুত আরকোটে পৌঁছে খবর দেয় ভেলোর বিদ্রোহের। আর তারপর মাত্র 9 ঘন্টার মধ্যেই রবার্ট রোল ও গিলেস্পির নেতৃত্বে আরকোট থেকে 19th লাইট ড্রাগন, ক্যালপার গ্রাম এবং স্কোয়াড্রন অফ মাদ্রাজ নামে 3টি বাহিনী হাজির হয় ভেলোর দুর্গের সামনে। আধুনিক অস্ত্র আর দক্ষ সেনাবাহিনী মাত্র 2 ঘন্টার মধ্যেই ভেলোর দুর্গ দখল নিয়ে নেয়। বিদ্রোহীদের অন স্পট হত্যা করা হয়, 6 জনকে কামানের সামনে উড়িয়ে দেওয়া হয় এবং আরো 5 জনকে ফায়ারিং স্কোয়াডের সামনে গুলি করে মারা হয়। তার মানে এই বিদ্রোহ মাত্র 12 ঘন্টাও টেকেনি। কিন্তু এইটাই ঠিক 50 বছর পর ব্রিটিশদের ভারতবর্ষে ভিত নড়িয়ে দেয়া সিপাহী বিদ্রোহের একটা বীজ বপন করে দিয়ে যায়। আজকে ভিডিওতে আমরা সেই বিদ্রোহ নিয়ে দেখব। 1848 সালে লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির কারণে সাতারা, জৈতপুর, ভাগাত, ছত্তিশগড়ের উদয়পুর, ঝাঁসি, নাগপুর, তোর ও আরকট এমন অজস্র রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে যায়। অযোধ্যা ও নাগপুরের মানুষদের উপর অমানসিক নির্যাতন, রাজপ্রাসাদ লুট করা, এসব কারণে বিখ্যাত পেশওয়ার বাজিরাওয়ের ছেলে নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, অযোধ্যা ও নাগপুরের রাজপরিবারের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ জড়ো হতে থাকে। আর সেইটার সাথে সতীদাহ প্রথার উচ্ছেদ, বিধবা বিবাহ আইন প্রচলন, শিশু হত্যা নিবারণ, নারী শিক্ষার ব্যবস্থা এবং ইংরেজি শিক্ষার প্রচলন, এইসব জিনিসের জন্য গোড়া সনাতনীরাও তাদের মেনে নিতে পারছিল না। আবার অন্যদিকে খ্রিস্টান পাদ্রীদের ধর্মপ্রচার, গরিব সমাজের টাকা দিয়ে ধর্মান্তরিত করা, এসব কারণে উপমহাদেশের মুসলিম কমিউনিটিও সেই সময় বেশ ক্ষেপেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর। আর অন্যদিকে আবার চিরস্থায়ী বন্দোবস্ত আর নীল চাষের বোঝা মাথায় নিয়ে উপমহাদেশের কৃষি নির্ভর অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছিল। আর এই সব কিছুর উপরই আগুন জ্বালিয়ে দেয় ব্রিটিশ অথরিটির ভারতীয় সিপাহীদের উপর অপমান। একদম প্রথমত ইউরোপীয়দের তুলনায় ব্রিটিশ ভারতীয় সিপাহীদের বেতন ছিল খুবই নগণ্য। এর মধ্যে আবার 1856 সালের 25 জুলাই জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট পাস করা হয়, যেখানে বলা হয় বেঙ্গল আর্মিতে রিক্রুট হওয়া প্রত্যেক মেম্বারকে কমিটমেন্ট অফ জেনারেল সার্ভিস অনুসারে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দিতে হবে। কিন্তু সেই সময় বাংলার হিন্দু সমাজে এটাকে একেবারেই ধর্মের অবমাননা হিসেবে দেখা হতো। আবার কোম্পানির নতুন ইউনিফর্ম আর টুপি পরার নিয়ম, যেটাই কপালে তিলক লেপন, দাড়ি রাখা কিংবা পাগড়ি পরা ইত্যাদিকে নিষিদ্ধ করায় ভারতীয় সৈন্যরা ধীরে ধীরে ক্ষেপে ওঠে। আর 1856 সালে ভারতীয় বাহিনীতে নতুন একটা অস্ত্রের পরিচালনা করা হয়, এনফিল্ড রাইফেল। এটার ঘটনা আর সেইটার জন্য কাহিনী কি হয় সেটা আপনাদের আলাদা করে বলার দরকার নাই। অ্যাটলিস্ট এই কাহিনীটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি মোটামুটি নিশ্চিত। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে সবার প্রথমে বিদ্রোহ করে বসে মঙ্গল পান্ডে নামের একজন সিপাহী, আর তার সাথে যোগ দেয় আরো অনেকে। 34th বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির অ্যাডজাসেন্ট লেফটেন্যান্ট হেনরি বগের উপর গুলি চালায় মঙ্গল পান্ডে, আর সাথে সাথেই তাকে আটক করা হয় এবং মাত্র 1 সপ্তাহের মধ্যেই তাকে এক্সিকিউট করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর মে মাসের 6 তারিখ সম্পূর্ণ 34th বিএনআই রেজিমেন্টকে ডিসব্যান্ড করে দেয় তারা। আর এরপর 1857 সালের 24শে এপ্রিল মিরাট ক্যান্টনমেন্টে প্যারেড আর ফায়ারিং ড্রিলের জন্য 90 জন সিপাহীকে রেডি হতে আদেশ দেয় কমান্ডিং অফিসার কর্নেল স্মিথ। আর সেখানে 90 জনের মধ্যে মাত্র 5 জন বাদে বাকি 85 জনই কিন্তু এনফিল্ড রাইফেল ব্যবহার করতে অসম্মতি জানায়, যেটার ফলাফল সবার কোর্ট মার্শাল। আর এইটার পরই অনেকের মধ্যে চেপে রাখা রাগ কয়েক মুহূর্তের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে পুরো ক্যান্টনমেন্টে। 10 মে বিকেলের মধ্যেই হত্যা করা হয় ব্রিটিশ সব জুনিয়র অফিসারদের। আক্রমণ করা হয় ব্রিটিশ অফিসার এবং সিভিলিয়ান কোয়ার্টারে। এই আক্রমণে 4 জন সিভিলিয়ান, 8 জন মহিলা এবং প্রায় 8 জন শিশু মারা যায়। কারাগার ভেঙে ওই 85 জন কয়েদি এবং পূর্বের আরো প্রায় 400 ভারতীয় আসামি যারা বন্দী অবস্থায় ছিল তাদেরকেও মুক্ত করে দেওয়া হয়। এমনকি 50 জন ভারতীয় নাগরিককেও হত্যা করা হয় যারা মূলত ব্রিটিশ কর্মকর্তাদের সাহায্য করার চেষ্টা করেছিল। আর 11 মে মিরাট দখল করা শেষে বিদ্রোহ দিল্লির দিকে অগ্রসর হয়। সে সময় কিন্তু এমন একটা কথা প্রচলিত ছিল যে দিল্লি যার দখলে সম্পূর্ণ ভারতবর্ষ তার।
তো দিল্লিতে পৌঁছানোর পরই সিপাহীরা ইন্ডিয়ান খ্রিস্টান এবং ব্রিটিশ অফিসার আর অন্যান্য ব্রিটিশ নাগরিকদের উপর আক্রমণ করে বসে। তারা ব্রিটিশ কিংস প্যালেসের বাইরে প্রায় 50 জনকে হত্যা করে, আর সিপাহীরা বিকাল নাগাদ কোম্পানির সেনাবাহিনীর অস্ত্রাগার দখল করতে সক্ষম হয়। অবস্থা বেগতিক দেখে ব্রিটিশ অফিসাররা পালাতে শুরু করে, আর এরই মধ্যে টেলিগ্রাফের মাধ্যমে বিদ্রোহের খবর অন্যান্য ব্রিটিশ স্টেশনগুলোতেও পৌঁছিয়ে দেওয়া হয়। আর এর পরের দিনই সিপাহীরা বাহাদুর শাহকে সমগ্র ভারতবর্ষের সম্রাট হিসেবে ঘোষণা করে এবং তিনি প্রথমবারের মতো দিল্লিতে তার সভা পরিচালনা করেন। খেয়াল রাখবেন, এই সময় পর্যন্ত কিন্তু মুঘল সাম্রাজ্যের আয়তন আসলে অনেক কমে এসেছে এবং এই পর্যন্ত মুঘল সম্রাটটা ছিল মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা পাপেটের মতো, যারা নিজেরা রাজ্য চালনা করবে না বা ট্যাক্স কালেক্ট করবে না, এই কাজগুলো করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর তার বিনিময়ে বাৎসরিক একটা পেনশন দেওয়া হবে সম্রাটকে। বাহাদুর শাহ মূলত এইটাতে খুশিই ছিলেন, কিন্তু মনে করা হয় সিপাহীদের জোড়াজুড়িতেই তিনি এই বিদ্রোহের সাথে জড়িয়ে পড়েন। তো দিল্লি যখন পুরোপুরি সিপাহীদের দখলে, সে সময় ইংরেজরা পালিয়ে উত্তরাংশে থাকা জঙ্গলে আশ্রয় নেয়, যে জায়গাটাকে দিল্লি রিজ নামেও ডাকা হতো। সেখানে গিয়েই মূলত ব্রিটিশ সৈন্যরা অপেক্ষা করছিল রিইনফোর্সমেন্টের জন্য। বেশিরভাগ ইতিহাস বইয়ে এটা বলা হয় যে এই আন্দোলনে দিল্লি, লখনৌ, কানপুর, ঝান্সি আর গোয়ালিয়র বেশ কানেক্টেড ছিল, কিন্তু বাস্তবে আসলে এটা মোটেও ছিল না। দিল্লিতে থাকা সিপাহীরা আসলে জানতোই না কোথায় কি হচ্ছে। তারা এক্সপেক্ট করছিল খাইবার পাস দিয়ে পারস্য থেকে তাদের জন্য হয়তো কোনো সাহায্য আসবে। আবার একই সাথে দিল্লি রিজে আশ্রয় নেওয়া ব্রিটিশ ফোর্সরা মনে করছিল যে শহরের বাইরে থেকে তারা হয়তো দিল্লি সিজ করবে। তারাও অপেক্ষা করছিল রিইনফোর্সমেন্টের। মানে এই শুরুর দিকে কোনো সাইডই আসলে প্রপারলি অর্গানাইজড হতে পারছিল না তখনও। তো এই সময় জেনারেল জর্জ অ্যানসন, যিনি ছিলেন ইন্ডিয়ার ব্রিটিশ বাহিনীর কমান্ড ইন চিফ, তিনি একটা বাহিনী নিয়ে 17 মে আম্বালা থেকে কার্নালে আসেন। এদিকে মিরাটের সিপাহীদের থেকে পালিয়ে আসা ব্রিটিশ ফোর্স ব্রিগেডিয়ার আর্চডেল উইলসনের নেতৃত্বে আলিপুরে অ্যানসনের বাহিনীর সাথে যুক্ত হয়। কিন্তু এদিকে কলেরায় অ্যানসনের মৃত্যুর পর জেনারেল হেনরি বার্নারের নেতৃত্বে বিশাল এক ব্রিটিশ ফোর্স দিল্লির দিকে আগাতে থাকে। আর 8 জুন দিল্লি থেকে 6 মাইল পশ্চিমে ব্রিটিশ বাহিনী এবং সিপাহীদের মধ্যে একটা যুদ্ধ হয়, যেটাকে বলা হয় ব্যাটেল অফ বাদলি কি সেরাই। এই যুদ্ধে সহজেই ব্রিটিশরা জিতে যায় এবং এরপরই তারা দিল্লি রিজে গিয়ে পৌঁছায়, যেখানে বাকি ব্রিটিশ সৈন্যরা অপেক্ষায় ছিল। দিল্লি রিজ দখল নিয়ে বার্নার্ড বুঝতে পারে যে সিজ নিয়ে আসলে কোনো কাজ হবে না, তাদের ফোর্সফুলি দিল্লি দখল করতে হবে। আর এই কারণে 13 জুন সকালবেলা সে অর্ডার দেয় দিল্লি আক্রমণের। কিন্তু তার সৈন্যরা এই সময় কলেরা, ডিসেন্ট্রি আর জুনের প্রচন্ড গরমে এতটাই কাহিল ছিল যে এই অর্ডার আসলে সব সৈন্যদের পর্যন্ত পৌঁছায় নাই। আর এভাবেই ধুকতে ধুকতে জুলাইয়ের 5 তারিখ জেনারেল বার্নার্ডও কলেরায় মারা যায়। তার জায়গা নেয় জেনারেল রিড। এমনকি তিনিও কলেরায় মারা যাওয়ার পর তার জায়গায় আসেন আর্চডেল উইলসন। আর অন্যদিকে পাঞ্জাবে খুবই দ্রুত বিদ্রোহ দমন করে কর্পস অফ গাইডস। এরপর ব্রিগেডিয়ার জন নিকলসনের আন্ডারে প্রায় 4200 পদাতিক সৈন্য 14 আগস্ট দিল্লি রিজে এসে হাজির হয়। এদের প্রায় সবাই ছিল পাঞ্জাবি আর গোর্খা। তাদের আটকানোর জন্য দিল্লি থেকে দক্ষিণ পশ্চিমে নাজাফগড়ে সিপাহীরা একত্রিত হয়, কিন্তু শিখ আর গোর্খাদের ভয়ঙ্কর যুদ্ধশৈলীর সামনে সিপাহীরা দাঁড়াতেই পারে নাই। আর এরপর পাঞ্জাব থেকে ছেড়ে আসা দিল্লিগামী সিজ ট্রেন সেপ্টেম্বরের শুরুতে দিল্লিতে এসে পৌঁছায়, আর তার সাথে করে নিয়ে আসে প্রায় 8টা 18 পাউন্ড লং গান, 6টা 6 ইঞ্চ হাউইটজার আর 4টা 10 ইঞ্চ মর্টার, সাথে প্রায় 600 অ্যামিউনিশন কার্ড। তার মানে এখন আর্চডেল উইলসন, কর্পস অফ গাইডস আর জন নিকলসনের ফোর্স মিলিয়ে ব্রিটিশদের প্রায় 3000 রেগুলার ট্রুপস আর প্রায় 6000 শিখ, পাঞ্জাবি আর গোর্খা ট্রুপস আছে। আর এরপরই উইলসনের চিফ ইঞ্জিনিয়ার রিচার্ড বার্ট স্মিথ দিল্লি অ্যাসল্টের প্ল্যান করেন। এখন দেখেন, এই দিল্লি অ্যাসল্ট বলতে কিন্তু মূলত বোঝানো হচ্ছে রেড ফোর্ট বা লাল কেল্লা যেটাকে বলা হয়, সেটা দখল করার প্ল্যানকে। বিভিন্ন সময় মিলিয়ে এই লাল কেল্লায় ঢোকার প্রায় 8 থেকে 9টা রাস্তা ছিল, আর এই প্রতিটাতেই সিপাহীরা পাহারা বসিয়েছিলেন এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এগুলোর মধ্যে কিছুকে এখন যদিও গেট বলা হয়ে থাকে, কিন্তু সিপাহী বিদ্রোহের বিভিন্ন ঐতিহাসিক দলিলে সেগুলোকে বাস্তিয়ন বলে সম্বোধন করা হয়েছে। আর খেয়াল রাখবেন, এখনের গেটগুলোর সাথে সেই সময়ের বাস্তিয়নের নামের কিছু মিল থাকলেও এগুলো কিন্তু পুরোপুরি অ্যাকুরেট হবে এরকমও না। তো ইংরেজরা প্রিপারেশনের পার্ট হিসেবে প্রথমে একটা ডিকয় অ্যাটাক প্ল্যান করে। দিল্লি রিজের দক্ষিণে রিডস ব্যাটারি নামে 2টা 24 পাউন্ডার আর 4টা 9 পাউন্ডার গান সেট করে কন্টিনিউয়াসলি ফায়ার করা শুরু করে তারা। তাদের টার্গেট ছিল মোরি বাস্তিয়নকে এঙ্গেজ রাখা। আর এই ফাঁকেই 7 সেপ্টেম্বর মোরি বাস্তিয়ন থেকে মাত্র 680 মিটার দূরে তারা আরেকটা সিজ ব্যাটারি সেট আপ করে, যেটা 8 তারিখ থেকে ফায়ার করা শুরু করে। এই ব্যাটারির 4টা কামান কাশ্মীর বাস্তিয়নে আর বাকি 6টা কামান মোরি বাস্তিয়নের সমান তালে গোলাবর্ষণ শুরু করে। মোরি বাস্তিয়ন আর কাশ্মীর বাস্তিয়নে গোলাগুলিতে সিপাহীরা ভাবে যে ব্রিটিশদের মেইন ফোর্স হয়তো এই দিক থেকেই দিল্লিতে এন্টার করবে, সো তাদের ফোকাসও সেই দিকেই সরে যায়। আর এই দিকে 9টা 24 পাউন্ডার কামান আর 2টা 18 পাউন্ডার কামান আর প্রায় 7টা 8 ইঞ্চি হাউইটজার নিয়ে আর একটা সিজ ব্যাটারি সেট করা হয় লাডলো ক্যাসেলের দিকে। 10 সেপ্টেম্বর থেকে তারাও কাশ্মীর বাস্তিয়নের দিকে ওপেন ফায়ার শুরু করে। আর থার্ড সিজ ব্যাটারি সেট করা হয় পুরাতন কাস্টম হাউসের দিকে। এবং 11 সেপ্টেম্বর এই সিজ ব্যাটারি ওপেন ফায়ার শুরু করে যমুনার নিকটে থাকা ওয়াটার বাস্তিয়নের দিকে। আর চতুর্থ এবং শেষ সিজ ব্যাটারি সেট আপ করা হয় কুৎসিয়াবাগে। এই থার্ড আর ফোর্থ ব্যাটারি সেট আপের সময়
সময় ব্রিটিশদের খুব বড় রকমের লস হলেও এগুলা একবার ফায়ার করা শুরু করলে দিল্লির দেয়াল আর টিকে থাকতে পারেনি। মানে বুঝছেন, 50টা কামান দিন রাত অনবরত গোলাবর্ষণ করে যাচ্ছিল সেই সময়। তার উপর সিজ ট্রেনে আসা অ্যামিউনেশন আর রেবেলদের অলমোস্ট ফুরিয়ে আসা গোলাবারুদে দিল্লির মধ্যেও ভয় ছড়িয়ে দিয়েছিল যে ব্রিটিশরা যে কোনো দিন দিল্লি দখল করে নিতে পারে। আর এরপর ব্রিটিশদের 5টা ইউনিটকে মোট 3টা ভাগে ভাগ করা হয়। প্রথম 3 ইউনিট ব্রিগেডিয়ার নিকলসনের আন্ডারে খুতসিয়াবাগ ব্রিজ দিয়ে ঢুকবে, আর তারা শহরে ঢুকে কাবুল গেট ওপেন করে দিবে এবং সেখান থেকে 4th ইউনিট শহরে ঢুকবে, আর 5th ইউনিট থাকবে রিজার্ভ হিসেবে। তো প্ল্যান মতো 14 সেপ্টেম্বর ভোরবেলা প্রায় 1000 পদাতিক সৈন্য নিয়ে 1st ইউনিট কাশ্মীর বাস্তিয়ন ব্রিজ দিয়ে দিল্লিতে প্রবেশ করে। যমুনার পাশে ওয়াটার বাস্তিয়ন দিয়ে 2nd ইউনিট আর কাশ্মীর গেট দিয়ে নর্দার্ন ওয়াল অ্যাটাক করে 3rd ইউনিট। কিন্তু অন্যদিকে 4th ইউনিট কাবুল গেটে আক্রমণের সময় সিপাহীদের আক্রমণের মুখে পড়ে। কাবুল গেট খুলে বের হয়ে আসা সিপাহীদের জন্য একদমই প্রস্তুত ছিল না মেজর রিডের বাহিনী, আর এই সারপ্রাইজ অ্যাটাক সামলাতে না পেরে তারা পিছু হটে যায়। এই ইউনিটের কাছ থেকে পাওয়া বন্দুক নিয়ে সিপাহীরা কাবুল গেট রিইনফোর্স করে, আর এই অবস্থায় রিজার্ভ ফোর্সের ক্যাভেলরি ইউনিট বাধ্য হয় 4th ইউনিটের জায়গা নেওয়ার জন্য। কিন্তু কাবুল গেটের কন্টিনিউয়াস ফায়ারিং এ তারাও প্রচুর ক্ষতির শিকার হয়। এদিকে ভেতর থেকে নিকলসন বার্ন এই গেট দখলের জন্য 3বার অ্যাটেম্প্ট নেয়, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। অর্থাৎ কাবুল গেট হয়ে দাঁড়ায় সিপাহী বিদ্রোহের লাস্ট ফোর্ট্রেস। নিকলসনের লাস্ট অ্যাটেম্পে সে একেবারেই মারা যায়। আধমারা অবস্থায় তাকে কাশ্মীর বাস্তিয়নের কাছে চার্চ অফ সেন্ট জেমসে নিয়ে আসা হয়। সেখানে আর্চডেল উইসেল তাকে বলে, অনেক হয়েছে, আমরা এবার পিছাই। কিন্তু সেইটার জবাবে আধমরা নিকলসন নাকি নিজের বন্দুক তাক করে উইলসনের দিকে। অনেক তর্ক বিতর্কের পর অন্যান্য ব্রিটিশ অফিসাররা উইলসনকে বোঝাতে সক্ষম হয় যে শহরের এক কাবুল বাস্তিয়ন ছাড়া বাকি সবই এখন তাদের দখলে, অযথা যুদ্ধে না গিয়ে জাস্ট ওয়েট করলেই হবে। আর আসলেও সেইটাই হয়, সিপাহীরা কোনোভাবেই একত্রিত হতে পারছিল না। ফলাফল কাবুল বাস্তিয়নও ফল করে। আর পরের দিন ব্রিটিশরা অল্প অল্প করে বড় মসজিদ, জামা মসজিদ, সেলিমগড় ফোর্ট দখল নিয়ে নেয়। আর 19 সেপ্টেম্বর তারা রেড ফোর্ট বা লাল দুর্গ সম্পূর্ণভাবে দখল নিয়ে আসে। কিন্তু তার আগের দিনই মানে 18ই আগস্ট বাহাদুর শাহ দুর্গ থেকে পালিয়ে যায়। কিন্তু পালানোর পথে ব্রিটিশ সেনারা বাহাদুর শাহকে আটক করে এবং দিল্লি পুনরুদ্ধার করে। বিখ্যাত দিল্লি গেটের কাছে উইলিয়াম হ্যাডসনের নির্দেশে মুঘল সম্রাট বাহাদুর শাহর 3 ছেলে মির্জা মুঘল, মির্জা আবু বকর ও মির্জা সুলতানকে গুলি করে হত্যা করা হয়। মানে ঠিক সেই জায়গাতেই মুঘল সাম্রাজ্যের ভবিষ্যৎ শেষ। আর এইটার পর থেকেই এই কাবুল গেটের নতুন নাম হয় খুনি দরওয়াজা বা ব্লাডি গেট। আর অন্যদিকে একই সময় কানপুর, ঝাঁসি ও লখনৌয়ের মতো জায়গার শাসকেরাও কিন্তু এই বিদ্রোহের সুযোগে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। প্রায় সবখানেই ব্রিটিশরা শুরুর দিকে মার খাচ্ছিল, কিন্তু দিল্লি জয়ের পর থেকেই ব্রিটিশরা ঘুরে দাঁড়ায়। আর 1858 সালের মার্চ মাসে স্যার হিউ রোজের নেতৃত্বে সেন্ট্রাল ইন্ডিয়া ফিল্ড ফোর্স ঝাঁসি আক্রমণ করে। তাদের আক্রমণের মুখে রানী লক্ষ্মীবাই ঝাঁসি থেকে পালিয়ে যান, কিন্তু তারা পালিয়ে গিয়ে গোয়ালিয়র দুর্গ দখল করে এবং সেখান থেকে বিদ্রোহ পুনরায় শুরু করার প্ল্যান করতে থাকে। সেন্ট্রাল ইন্ডিয়ান ফিল্ড ফোর্স তাদের সেই সময়টাও দেয় না। জুনের 17 তারিখ ব্যাটেল অফ গোয়ালিয়রের দ্বিতীয় দিন কিংস রয়্যাল আইরিশ হুজার্স ইউনিটের ছোড়াগুলিতে মৃত্যু হয় রানী লক্ষ্মীবাইয়ের। অনেক প্রত্যক্ষদর্শী এই যুদ্ধে রানী লক্ষ্মীবাইকে জোয়ান অফ আর্কের সাথে তুলনা করেন। আর এইটাই ছিল সিপাহী বিদ্রোহের লাস্ট মেজর যুদ্ধ। ব্রিটিশ আর্মি 1858 সালের মার্চ মাসের 18 তারিখ লখনৌ পুনরুদ্ধার করতে সক্ষম হয়, আর জুলাইয়ের 8 তারিখ একটি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়। নানা সাহেব 1859-এর শেষের দিকে পালিয়ে যায় অথবা তাকে হত্যা করা হয়। আর সিপাহীরা যেই বাহাদুর শাহকে নেতা বলে দাবি করত সেই বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়, আর তার পুত্র নাতি নাতনিদেরকে এরই মধ্যে নির্মমভাবে হত্যা করা হয়। এবং এরই মধ্যে দিয়েই 1857 সালের এই বিদ্রোহের কারণে মুঘল সাম্রাজ্য চিরদিনের জন্য ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়ে যায়। আর তারপরই এই বিদ্রোহের সাথে জড়িয়ে থাকা সব সিপাহীদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয় এবং কামানের সামনে গোলা মেরে উড়িয়ে দেওয়া হয় একটা দৃষ্টান্ত স্থাপনের জন্য। আর সব ইতিহাসবিদরাই বলে এই বিদ্রোহে একটা পরিকল্পনার বিশাল অভাব ছিল। সব জায়গাতেই একইভাবে বিদ্রোহ পরিচালনা করা হয়নি, কোনো সমন্বয় ছিল না, যোগাযোগের দুর্বলতা, একতার অভাব, এমনকি এই সময়েও নেতাদের মধ্যে স্বার্থ হাসিলের লোভ, এই সব মিলিয়েই এটা একেবারেই ভারত থেকে ব্রিটিশদের হটানোর বিদ্রোহ হয়ে উঠতে পারেনি। নানা সাহেব চাইতেন পেশোয়ার পুনরাবৃত্তি করা, আবার বিদ্রোহী রাজাকে নেতা হিসেবে মনে করেছিলেন সেই বাহাদুর শাহ চাইতেন মুঘল সাম্রাজ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা। অপরদিকে আবার ঝাঁসি রানী লক্ষ্মীবাই চাইতেন তার হারানো রাজ্য ফেরত পেতে। আর এইরকম ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের কারণে কোনো একক উদ্দেশ্যে তারা কখনোই পৌঁছাতে পারেনি। আবার অন্যদিকে হায়দ্রাবাদের নিজাম, মারাঠা, সিন্ধিয়ার রাজা আর কাশ্মীরের মহারাজা এরা সিপাহীদের পক্ষেই ছিল না। এমনকি লর্ড ক্যানিং নিজেই স্বীকার করেছিলেন যে মারাঠা নেতা সিন্ধিয়া যদি সিপাহীদের পক্ষে থাকতো তবে ইংরেজদের ভারত ছেড়ে চলে যাওয়া ছাড়া আর উপায় থাকতো না। আবার উপমহাদেশের শ্রেষ্ঠ যোদ্ধা যাদের বলা হয় যেমন শিখ আর গোর্খা, তারাও ছিল ইংরেজদের পক্ষে। বিদ্রোহের মানদণ্ডে এই
এই সিপাহী বিদ্রোহ জাস্ট একটা ফেইল্ড অ্যাটেম্প্ট হলেও এটার জন্য ভারতবর্ষ যেটা পেয়েছিল সেটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান। 1858 সালের 2 আগস্ট আইন করে ভারতের শাসনভার রানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় এবং কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এর বিলুপ্তি ঘটিয়ে লর্ড ক্যানিংকে করা হয় প্রথম ভাইসরয়। রানী ভিক্টোরিয়া 1 নভেম্বর ঘোষণাপত্রে উল্লেখ করেন যে সত্য বিলোপ নীতি বাতিল করা হবে, এছাড়াও যোগ্যতা অনুসারে সকল ভারতীয়কে সরকারি চাকরির সুবিধা প্রদান করা হবে, সরাসরি ব্রিটিশদের হত্যার সাথে জড়িত না এমন বন্দীদের মুক্তি প্রদান সহ ভবিষ্যতে ভারতীয় সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি হস্তক্ষেপ না করার জন্য ব্রিটিশ সরকার অঙ্গীকারবদ্ধ হবে। কিন্তু আপনারা জানেন পরবর্তীতে দেখা যায় এগুলোর বেশিরভাগই ছিল আসলে জাস্ট লোক দেখানো প্রমিস। এখন এই বিদ্রোহ আসলে কতটুকু সফল কিংবা এইটাই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম দাঁড়ানো ছিল কিনা এটা নিয়ে অনেক ডিবেট আছে, কিন্তু এটা বলাই যায় এই বিদ্রোহটার কারণেই পরবর্তীতে ভারতীয় উপমহাদেশের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে একজোট হওয়ার সাহস পেয়েছিল। কিন্তু আবার অন্যদিকে এই বিদ্রোহের কারণে একসময় মহাপ্রতাপশালী মুঘল এম্পায়ার ইতিহাসের পাতা থেকে জাস্ট পুরোপুরি সরে গিয়েছিল। মানে এই প্লেলিস্টের একদম শুরুর ভিডিওটা যদি দেখেন তাহলে দেখবেন উপমহাদেশে কিন্তু ব্রিটিশরা জায়গায় পাচ্ছে না, আর তারা মুঘল বাদশাদেরকে খুশি করার জন্য প্রায় শখানেক উপায় খুঁজছে। আর সেখানে কয়েক শতাব্দীর মধ্যেই এই মুঘল বাদশাদের খুশি করতে চাওয়া ব্রিটিশদের উত্তরসূরিরাই সেই মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাটকে সম্পূর্ণ ভারতবর্ষ ছাড়া করলো। 14 শতাব্দীতে সুলতান ফখরুদ্দিন মুবারক শাহর চট্টগ্রাম বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ শুরু হওয়া মুসলিম শাসন 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়। প্রায় 400 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ শাসকের রাষ্ট্রকে থাকা মুসলিমরা হয়ে যায় শাসিত গোষ্ঠী, যেখানে হিন্দু সম্প্রদায় শাসন ব্যবস্থার এই চেঞ্জটাকে নিজেদের কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষায় তর করে এগিয়ে যাচ্ছিল। সেদিকে এই অঞ্চলের মুসলিমরা ইউরোপীয় শিক্ষাকে অধার্মিক ভেবে ঠিক ততটাই পিছিয়ে যাচ্ছিল। কিন্তু 1857 সালে সিপাহী বিদ্রোহ আর এর মাঝেও পড়ে বক্সারের যুদ্ধ, ফরায়াজি আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন, ওয়াহাবি আন্দোলন এবং নীল বিদ্রোহ এরকম অজস্র আন্দোলনের মধ্যে দিয়ে আস্তে আস্তে বাংলায় তিতুমির, হাজী শরীয়তুল্লাহর মতো ব্যক্তিদের ইনফ্লুয়েন্সে একটা মধ্যবিত্ত রাজনীতি সচেতন মুসলিম সমাজ গড়ে ওঠে। আর এর সাথে সাথেই বাড়তে থাকে ব্রিটিশদের ইনফ্লুয়েন্সে হিন্দু মুসলিম দ্বন্দ্ব। এদিকে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ রাজকে পেয়ে বসে আর এক ভয়, অখণ্ড ভারতে যদি ফরাসি বিপ্লবের মতো কিছু একটা হয়ে যায়, আর এসব হোক কি না হোক সেটাকে যেন পলিটিক্যালি ম্যানিপুলেট করা যায় সেই উদ্দেশ্যে অ্যালেন অক্টোভিয়ান হিউ নামে এক অবসরপ্রাপ্ত ইংরেজ কর্মচারীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু এতে করে আরো উল্টো কাহিনী হয়ে যায়। হিন্দুদের বিপুল উৎসাহে কংগ্রেস হয়ে গেল ব্রিটিশ ইন্ডিয়ায় চলা সব অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর একটা প্ল্যাটফর্ম। এখন ব্রিটিশদের কিন্তু হিন্দুদেরকে দাবাতে হবে। তাদের উপায়টা কি? এবার মুসলিমদেরকে ফ্রন্ট লাইনে আনা। আর নতুন এক শতাব্দীর শুরুতে বাংলাদেশ দুর্বিষহ একটা বছর দেখতে পায়, সেটার বীজও বোনা হয়ে যায় এই একটি সিদ্ধান্তের মধ্যে দিয়ে। আর আমরা সেই সময়টাকে জানি বঙ্গভঙ্গ হিসেবে, আর আজকের ভিডিও এই বঙ্গভঙ্গ নিয়ে। 1904 সালের 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ট্রেনে বসে ভারতের তৎকালীন ভাইসরয় জর্জ কার্জন ইন্ডিয়ান আন্ডার সেক্রেটারি থমাস হেনরিকে একটা চিঠি লেখেন, যেখানে তিনি বলেন বাঙালিরা নিজেদের জাতি বলে ভাবতে পছন্দ করে এবং তারা এমন একটি ভবিষ্যতের স্বপ্ন দেখে যখন ইংরেজদেরকে বিদায় করে কলকাতার গভর্নমেন্ট হাউসে একজন বাঙালিকে অধিষ্ঠিত করবে। তারা অবশ্যই তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে হস্তক্ষেপ করতে পারে এমন যে কোনো প্রতিবন্ধকের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করবে। আর আমরা যদি তাদের হইচয়ের কাছে নতি স্বীকার করি তাহলে আগামীতে বাংলাকে কখনোই খণ্ডিত বা দুর্বল করতে পারবো না। আর এইটার জন্যই তার পরদিন ঢাকায় এক বক্তৃতাতে তিনি বলেন পূর্ব বাংলার মুসলমানদেরকে এমন এক ঐক্য তিনি দেবেন যা এর আগে কোনো রাজা বা ভাইসরয় দিতে পারেননি। মানে বুঝতে পারলেন ব্রিটিশরা কিন্তু তাদের স্বভাব মতোই এক ঢিলে দুই পাখি মারার ব্যবস্থা করে ফেলেছে, অর্থাৎ হিন্দুদেরকে দাবিয়ে রাখবে আর অন্যদিকে মুসলিমদেরকে মিথ্যা স্বপ্ন দেখাবে। কিন্তু আপনার মনে হতে পারে হুট করে এই কাজ করার জন্য এতটা উঠে পড়ে কেন লাগলো তারা? এর কারণ মূলত দুইটা। প্রথমটা কংগ্রেস আর দ্বিতীয় কলকাতা। সে সময় বেঙ্গল প্রভিন্সের রাজধানী কলকাতা, আর বাংলা ছিল সে সময় ব্রিটিশ রাজের সব থেকে বড় প্রভিন্স। বাংলার সব ব্রিলিয়ান্ট মাইন্ড এই কলকাতায় জড়ো হতো, আর কলকাতাকে কেন্দ্র করে কংগ্রেসের নেতৃত্বে বসেছিল সব ডার্ক সাইডের পলিটিশিয়ানরা। ব্রিটিশরা এইটাকেই ভয় পাচ্ছিল, কলকাতাকে তাদের সেফ মনে হচ্ছিল না। আর এই কারণে তারা বলেন এত বড় প্রভিন্স কেবল কলকাতা থেকে শাসন করা আসলে পসিবল না, আমরা বাংলাকে দুই ভাগে ভাগ করতে চাই। আর এই কাজ কিন্তু তারা শুধুমাত্র 1905 সালেই করার চেষ্টা করেছিল তাও না। 1866 সালে উড়িষ্যার ভয়াবহ দুর্ভিক্ষের পর হেনরি নর্থকোটের সুপারিশে বাংলা ভাগের একটা প্রস্তাব আসে, কারণ তাদের মতে এত বড় প্রদেশ সামলাতে হাবুডুবু খাওয়ার কারণেই উড়িষ্যার দুর্ভিক্ষ সামলানো যায়নি। আর 1872 সালে ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম আদমশুমারিতে দেখা যায়
বাংলা প্রভিন্সের জনসংখ্যা 6,70,00,000। এই বিশাল জনসংখ্যা সামলানো একটা সমস্যা, তাই লেফটেন্যান্ট গভর্নর ক্যাম্বেল আবার সুপারিশ আনে 1874 সালে বাংলা থেকে সিলেট আর গোয়ালপাড়াকে ভাগ করে আসামে দিয়ে দিতে। এর পরেও আবার 1896 সালে আসামের চিফ কমিশনার উইলিয়াম ওয়ার্ডেল ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রামকে আসামের মধ্যে আনতে চায়। মানে বাংলা অনেক বেশি বড় বলে তারা প্রথমেই একবার সিলেটকে আসামের মধ্যে নিয়ে নিল, আর এর পরেও তারা আবার ঢাকা, ময়মনসিংহ আর চট্টগ্রামকে নিতে যাচ্ছে। মানে লজিকটা কি দেখেন। যদিও এই প্রস্তাব ওয়ার্ডের উত্তরসূরি হেনরি মানে নাই, আর এই কারণে এই প্রস্তাব লর্ড কার্জন পর্যন্ত আসেও নাই। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেস্টার, আসামের চিফ কমিশনার ব্যামফিল্ড ফুলার আর ব্রিটিশ রাজের স্বরাষ্ট্র সচিব হাবার্ড রিজলের সহায়তায় লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর বাংলাকে বিভক্ত করে দিলেন। বিহার, উড়িষ্যা আর ছোটনাগপুরকে আলাদা করে দেওয়া হলো, আর আসাম আর বাংলাকে নিয়ে নতুন একটা প্রদেশ গঠিত হলো বাংলা ও আসাম নামে। আর এরপরই শুরু হয়ে গেল এক বিভীষিকাময় সময়। ইংরেজরা কিন্তু এই সময় সমানে প্রচার করে যাচ্ছিল যে বাঙালি মুসলিমরা এই বঙ্গভঙ্গকে সমর্থন করছে, কিন্তু এই জিনিসটা যে আসলে কতটুকু সত্য সেটার জন্য একটা অ্যানালাইসিস দরকার। আপনারা জানেন মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয় 1906 সালে, অর্থাৎ সেই সময় মুসলিম লীগ একটা নবগঠিত দল। তার সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ বঙ্গভঙ্গকে স্বাগত জানায়, কারণ এতে করে ঢাকায় রাজধানী চলে আসলে সেখান থেকে মুসলিমদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যাপক সুবিধা আসবে বলে তারা মনে করে। আর সেই সময় মুসলিম লীগের দৃঢ় বিশ্বাস ছিল ব্রিটিশদের সাহায্য ছাড়া বাংলার মুসলিমরা দাঁড়াতেই পারবে না। কিন্তু শুরুর দিকে এই মুসলিম লীগের জনসমর্থন ছিল বেশ কম, কারণ মুসলিম লীগ তো একে নতুন, তার উপর সদস্যও কম। কিন্তু সেই সময় ভাগ করা পূর্ব বাংলায় সেকেন্ড আর একটা গ্রুপ ছিল। এরা ছিল মুসলিম জমিদার আর উচ্চ পদে চাকরি করা এমন মানুষজন। বাংলার সাথে আসামকে যুক্ত করাকে তারা বাংলার জন্য অপমান হিসেবে দেখছিল, কারণ শিক্ষা দীক্ষায় পুরো ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জনপদগুলোর একটা ছিল এই আসাম। আসামকে বাংলার সাথে যুক্ত করা বাংলার জন্য ক্ষতিকর, এই কারণে ব্যারিস্টার আব্দুর রসুক, রাজনীতিবিদ আবুল কাসেম, দি মুসলমানের সম্পাদক মুজিবুর রহমান, কোহিনুরের সম্পাদক রওশন আলী চৌধুরী এবং জমিদার আব্দুল করিম গজনবী সহ অনেকেই এর বিরোধিতা করেন। ফজলুল হক সাহেব সে সময় বলাকা এবং ভারত সুরিত পত্রিকায় সাম্প্রদায়িক সম্প্রীতির কথা প্রচার করতে থাকেন, কারণ তিনি দেখেছিলেন বাংলার মুসলিম আর হিন্দুদের মধ্যে গ্যাঞ্জাম লাগানোর কি প্রবল চেষ্টা ইংরেজরা করছে। কিন্তু এই যে দুইটা গ্রুপের কথা বললাম, এরা দুইজনও কিন্তু ছিল মোটামুটি এলিট ক্লাসের। যে সময় নবগঠিত বেঙ্গল আর আসাম প্রভিন্সের কোনো মেজরিটি মুসলিমই কিন্তু এই দুই পক্ষের কোনোটার সাথেই সায় দেয় নাই, কেননা মেজরিটি মুসলিম এই বঙ্গভঙ্গ হলে কি লাভ আর কি ক্ষতি সেটার খবরই রাখতো না। ইয়েস, সে সময় বাংলার মুসলিমদের অবস্থা ছিল অনেকটা রাজাই রাজাই যুদ্ধ, উলুখাগড়ায় প্রাণান্ত এই প্রবাদটার মতো। বলতে গেলে তাদের সাধারণ গ্রাম বাংলার জীবনে এতে কিছুই যায় আসে না। অর্থাৎ বাংলার মুসলিম নেতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক ছিল খুবই কম। আর বাংলার মুসলিমদের এই দেশভাগের প্রতি উদাসীনতাই ব্রিটিশ সরকারের কাজে আসে। তারা ফলাও করে প্রচার করতে শুরু করে যে মুসলিমরা বঙ্গভঙ্গকে সমর্থন করছে। কিন্তু ততদিনে কিন্তু কলকাতায় যুদ্ধের দামামা বেজে উঠেছে। সে সময় বাংলার বেশিরভাগ হিন্দু জমিদারদের জমিদারি ছিল বাংলা ও আসামে, কিন্তু কলকাতার জীবনমান ভালো হয় তারা বেশিরভাগই থাকতো সেইখানেই। বঙ্গভঙ্গ যদি আসলেই হয় তাহলে এই মানুষগুলো আর তাদের জমিদারি জটিলতার মুখে পড়বে। পাশাপাশি ঢাকা যদি রাজধানী হয় সেখানে নতুন এক বণিক সমাজ গড়ে উঠবে, যেটা সরাসরি কলকাতার বণিকদের চ্যালেঞ্জ করবে। একই সাথে বাংলার পাটের উপর ভিত্তি করে যে সকল ইন্ডাস্ট্রি কলকাতায় দাঁড়িয়েছিল তারা প্র্যাকটিক্যালি ভেঙে পড়বে, অর্থাৎ ঢাকা হয়ে উঠবে বাংলা ভিত্তিক পণ্যের প্রাণকেন্দ্র। এটা তাদের জন্য একটা বড় চিন্তার ব্যাপার হয়ে যায়। কলকাতার নেতারা একে বাঙালি বিরোধী এবং জাতীয়তাবাদ বিরোধী এমন অনেক কিছু বলে প্রচার করে। প্রখ্যাত রাজনীতিবিদ সুরেন্দ্রনাথ ব্যানার্জি মন্তব্য করেন, বাংলা বিভাগ করে হিন্দুদের অপমান ও অপদস্থ করা হয়েছে। বর্ণ হিন্দুরা 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে কাশিমবাজারের জমিদার মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দীর সভাপতিত্বে এক প্রতিবাদ সভা আয়োজন করে। আর এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল আর অশ্বিনী কুমার দত্ত। যেদিন বঙ্গভঙ্গ কার্যকর করা হয় সেদিন কলকাতার হরতাল হয়েছিল। এই বিক্ষোভে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সরাসরি নিজেকে যুক্ত করেছিলেন বলেও জানা যায়। আর আমাদের জাতীয় সঙ্গীতও কিন্তু এই সময়টাতেই রচনা করা হয়েছিল। সে সময় বাংলার বিখ্যাত কিছু পত্রিকা যেমন বেঙ্গলি, সঞ্জীবনী ও যুগান্তরে এই স্বদেশী আন্দোলনের পক্ষে এবং বঙ্গভঙ্গের বিপক্ষে জনমত গড়ে তোলা হয়। এখন এই স্বদেশী আন্দোলনের কথা অনেকবার শুনেছেন আপনারা, আমি
জানি এটার মূল জিনিসটা কি ছিল এইটা আপনাদের বলি এখন। মূলত স্বদেশী আন্দোলনের মাধ্যমে বিলেতি পণ্য বয়কট, বিদেশি পণ্যে অগ্নিসংযোগ এবং ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান বর্জন কর্মসূচি গৃহীত হয়। বিদেশি পণ্যের বদলে স্বদেশী জিনিসের ব্যবহারে জোর দেওয়া হয়, যেমন দেশি কাপড়, দেশলাই, সাবান, চিনি, চামড়া ও সকল দেশি দ্রব্য ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয়। অর্থাৎ বলা হয়ে থাকে এই আন্দোলনের শুরুটা হয়েছিল বঙ্গভঙ্গকে কেন্দ্র করে, কিন্তু এরপরই ভারতবর্ষ বা স্পেশালি বাংলা থেকে ব্রিটিশদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়ার একটা আন্দোলন হয়ে দাঁড়ায় এইটা। আবার অন্যদিকে বলা হয়ে থাকে যে নিম্নবর্ণের হিন্দুরা হয়তো এই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। আর এত কিছুর পর আস্তে আস্তে বাংলার একদম প্রান্তিক অঞ্চলের মুসলমানদেরও এটা টাচ করা শুরু করে, কিন্তু সেইখানেও একটা গ্যাঞ্জাম লেগে যায়। ওই সময় হিন্দু যুবকেরা আন্দোলন যাওয়ার আগে গীতা মাথায় দিয়ে কালী মন্দিরে শপথ করার মতো কিছু রীতিকে সর্বভারতীয় হিসেবে দেখানোর চেষ্টা করে, প্লাস তাদের হাত ধরেই স্বদেশী আন্দোলনে সন্ত্রাসবাদ ঢুকে পড়ে। আর এই জায়গাটাতেই মুসলিমরা কিন্তু পিছু হটে আসে। অধর্মীয় এবং সহিংসতার যুক্তিতে তারা বয়কট আন্দোলন থেকে সরে আসে। এমনকি আবুল কালাম আজাদের ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইয়ে তিনি বলেন বিপ্লবী হওয়ার ইচ্ছা থাকলেও তাকে নেওয়া হয়নি, কারণ তিনি মুসলমান। অন্যদিকে কাকাবাবু নামে পরিচিত মুজাফর আহমেদ বলেন এই আন্দোলন উপরে ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু হিন্দুত্ববাদের পুনরুত্থান ছিল এর উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই এর সাথে মুসলিমরা কানেক্ট করতে পারেনি সেই সময়। আর এতে করেই ব্রিটিশ সরকার স্বস্বার্থে প্রচার করে যে বঙ্গভঙ্গে মুসলিমদের পূর্ণ সমর্থন রয়েছে। তবে এই সংখ্যাগরিষ্ঠ মানুষেরা স্বদেশী আন্দোলনের সাথে বয়কট আন্দোলনটিকে মেনে নিতে পারেনি, কারণ এখানে মুসলমানদের সেই সময়ের অর্থনৈতিক অবস্থা একটা বিবেচনার বিষয় ছিল। ইতিহাসবিদদের মতে বঙ্গভঙ্গ আন্দোলনের পেছনে প্রতিটা নেতা যুক্ত ছিল কোনো না কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে, কিন্তু এই আন্দোলন দিয়েই হুট করে সম্পূর্ণ ভারতবর্ষ বুঝতে পারে যে হিন্দু মুসলিম আসলে কখনো একসাথে থাকতে পারবে না। অর্থাৎ যে আন্দোলনটা হবার কথা ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলন, সেই আন্দোলনে হুট করে ধর্ম মিশে একেবারেই বাজে অবস্থায় চলে যায়। আর এটা কিন্তু একা একাই মেশেনি, মিশিয়েছিল কারা সেটা আপনি জানেন। বঙ্গভঙ্গ এবং পরবর্তী সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা পুরো ব্রিটিশ ইন্ডিয়ায় নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রতিবেশী প্রতিবেশীকে মারছে, এক বাঙালি মারছে আর এক বাঙালিকে, কেবলমাত্র ধর্মের পার্থক্য হওয়ার কারণে। যেই স্বদেশী আন্দোলনের জায়গা পাওয়ার কথা ছিল হিন্দু মুসলিম সকলের, সেখানে কেউই আর ধর্ম পরিচয়ের বাইরে গিয়ে দাঁড়াতে পারেনি। আর পুরো সাবকন্টিনেন্টের পার্টিশনে এই কারণেই এই বঙ্গভঙ্গকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়। ব্রিটিশরা একটা প্রদেশ ভেঙে দিয়ে দেখিয়ে দিল সম্পূর্ণ ভারতবর্ষ ফাটল। যদিও 1911 সালে এই স্বদেশী আন্দোলনের চাপেই বাংলা রিইউনাইটেড হয়, কিন্তু ততদিনে ব্রিটিশরা এই অঞ্চলে তাদের প্রিয় ডিভাইড অ্যান্ড রুলের খুব ভালোভাবে বীজ বপন করে দিয়েছে। আপনাদের 1905 সালের পর অ্যাক্টিভ থাকা দুইটা গুপ্ত সংঘের গল্প বলবো আজকে, যার মধ্যে একটার অবস্থান তৎকালীন ব্রিটিশ শাসিত কলকাতায় আর অন্যটা ঢাকায়। হ্যাঁ, লজিক্যালি ঢাকাও ব্রিটিশ শাসিতই ছিল। একটাকে বলা হচ্ছে মানিকতলার বাড়ি ঘোষদের গোপন ডেরা, আর অন্যটা ত্রৈলোক্য মহারাজের গুপ্ত সমিতি। দুই বাংলায় থাকা এই দুই গুপ্ত সংঘের উদ্দেশ্য ছিল একটাই, বাছাই করে করে সেই সময় যুবকদের একত্রিত করা আর অস্ত্র জোগাড় করার চেষ্টা। কারণটা কি? প্ল্যান ছিল একটা সশস্ত্র অভ্যুত্থানের ব্যবস্থা করা। বুঝতেই পারছেন এই সশস্ত্র অভ্যুত্থান ব্রিটিশদের বিরুদ্ধে। আর এই সময়ে অনেক বিপ্লবী গ্রেফতার হন, অনেককে ফাঁসিতে ঝুলতে হয়, আর অনেকের আবার আশ্রয় হয় আন্দামান দ্বীপে। এরই মধ্যে বাঘা যতীন আর তার সাথীদের মতো অজস্র শহীদদের রক্তের উপর ভর করে এগিয়ে আসতে থাকে ব্রিটিশদের হটানোর কাঙ্ক্ষিত সময়। তো সেই সময়ের বাংলার দুইটা মেজর শহরের কথা বললাম, আর এই দুইটার পরই যেই শহরটার নাম আসবে সেটা হচ্ছে চট্টগ্রাম। এখানে কি হচ্ছিল? এইসব বিদ্রোহের পটভূমিতেই সে সময় চট্টগ্রামের যুবকেরা এক ক্ষীণকায় স্পষ্টভাষী ব্যক্তির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর সেই লোকটাই ছিলেন মাস্টারদা সূর্য সেন। ব্রিটিশ কলোনিয়াল পাওয়ার তাকে এতটাই ভয় পেত যে তার মৃতদেহ ওরা এই বাংলার মাটিতে পড়তেও দেয়নি, সমুদ্রে ফেলে দিয়ে এসেছিল। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে কয়জন বিপ্লবীর নাম আসে তাদের মধ্যে মাস্টারদা সূর্য সেনের নাম একেবারে উপরের দিকেই থাকে। অজস্র বই, সিনেমা আর ডকুমেন্টারিও হয়েছে তাকে নিয়ে। আর এই প্রবাদ পুরুষের শুরু করে দেওয়া আন্দোলন নিয়েই আজকের ভিডিও। 1905 সালে বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলনের প্রভাবে বঙ্গভঙ্গ রদ হলেও চরমপন্থী কার্যকলাপ পুরো ভারতবর্ষেই বেশ বৃদ্ধি পায়। 1907 সালে আলিপুর বোমা হামলায় চট্টগ্রামের কয়েকজন যুবকের সম্পৃক্ততা এই এলাকার যুবকদের মধ্যে বিপ্লবী মনোভাব ছড়াতে সাহায্য করে। আর 1908 সালে যামিনী সেন, মনীন্দ্র সেন আর অম্বিকা চক্রবর্তী সহ বেশ কয়েকজনের নেতৃত্বে চট্টগ্রামে গোপন বিপ্লবী সমিতি প্রতিষ্ঠিত হয়। আর বিপিন চন্দ্রপাল 1906 সালে চট্টগ্রামে বিপ্লবীদের নিয়ে অনুশীলন দল প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে
রাজধানীতে অজস্র বিপ্লবীর প্রশিক্ষণের জায়গা হয়ে ওঠে। এর মধ্যে আপনারা জানেন 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, আর সেই সময় ব্রিটিশ সরকার ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতবাসীর সাহায্য কামনা করে। কংগ্রেসও ভারতের স্বাধীনতা পাওয়ার আশায় ইতিবাচক সাড়া দেয়, কিন্তু এই বিপ্লবীরা কংগ্রেসের এই নীতি সমর্থন করলেন না। তারা মনে করলেন ইংরেজদের শত্রুদের সাহায্য করলে তারা ভারতে ইংরেজ শাসন অবসানে সাহায্য করবে, আর এইভাবেই কিছু বিপ্লবী গোপনে জার্মানি গিয়ে জার্মানদের সাথে সামরিক সহযোগিতা চুক্তি করে আসে, আর বার্লিনে গঠিত হয় ভারত জার্মান সমিতি। কিন্তু আপনারা জানেন এই প্ল্যান আসলে কার্যকর হয়নি তখন। এরপর কিছুটা সময় বিচ্ছিন্নভাবে বেশ কিছু দল চট্টগ্রামে কাজ করলেও প্রকৃত নেতৃত্বের অভাব দেখা যাচ্ছিল। এরপরই 1918 সালে 11 জন তরুণ মিলে চট্টগ্রামে একটা গোপন বিপ্লবী দল গঠন করে, যাদের মধ্যে সূর্য সেন, অনুরূপ সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিং, নন্দলাল সিং এর মতো বিপ্লবীরা ছিলেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, সেই সময় চট্টগ্রাম কেন এরকম বিপ্লবীদের জন্য একটা কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছিল? এটার পেছনে বেশ কয়েকটা কারণ আছে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে চট্টগ্রামে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও সচেতন মানুষের সংখ্যা বাড়তে থাকে। তারাই 1904 সালে চট্টগ্রামে একটি পাবলিক লাইব্রেরি তৈরি করে, আর এই লাইব্রেরিতে সরাসরি কলকাতা থেকে ছাপানো দেশাত্মবোধক বই দিয়ে ঠাসা ছিল। এই কারণে চট্টগ্রামের স্কুল কলেজের ছেলে মেয়েদের সহজে এই বিপ্লবী বইগুলো পড়ে নিজেদের অজান্তেই বিপ্লবী সত্তা জাগ্রত হয়ে উঠেছিল। আর দ্বিতীয়ত, চট্টগ্রাম একটা পাহাড়ি এলাকা হওয়ায় বিপ্লবী কার্যক্রম চালানো তাদের জন্য সহজ ছিল। আরেকটি কারণ ছিল, একদিক সমুদ্র আর অন্যদিকে পাহাড়ি ঘেরা একটা চ্যালেঞ্জিং আবহাওয়ায় বেড়ে ওঠার কারণে মনে করা হয় ভূপ্রকৃতিগতভাবেই চট্টগ্রামের ছেলেমেয়েরা একটু বেশি সাহসী ছিল অন্য এলাকার তুলনায়। তো এই সময় পুরো ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন চলছিল, আর 1921 সালে চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সমর্থনে চট্টগ্রাম আসেন, আর সেখানে তার সামনে সূর্য সেন ও তার সহকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ বাক্য পাঠ করেন এবং অহিংস অসহযোগ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য ঘোষণা দেন। কিন্তু এর ঠিক এক বছর পর 1922 সালের এপ্রিল মাসে প্রাদেশিক সম্মেলনে সূর্য সেন বুঝতে পারেন বিপিন চন্দ্র পালের প্রতিষ্ঠিত অনুশীলন দলের মধ্যে পলিটিক্স ঢুকে পড়েছে, আর এই কারণে সূর্য সেন, অম্বিকা চক্রবর্তী ও অনন্ত সিং এর সাথে সম্পূর্ণ আলাদা একটি বিপ্লবী দল গড়ে তোলেন। বিভিন্ন বইয়ে এই দলের নাম বিভিন্ন রকম দেয়া থাকলেও কালীপদ চক্রবর্তীর নামে এর নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি, আর পুলিশরা এর নাম দেয় নিউ ভায়োলেন্স পার্টি। আর অন্যদিকে ডক্টর অমলেশ ত্রিপাঠীর বিবরণ অনুযায়ী এই দলটার নাম ছিল রেড বেঙ্গল পার্টি। আর এখানে এই নামটার সাথে রেড শব্দটা থাকার কারণে অনেকেই মনে করেন সূর্য সেন হয়তো বা কমিউনিস্ট চিন্তাধারার একজন মানুষ ছিলেন। এটা হওয়া আসলে এতটা অস্বাভাবিক কিছুও না। 1917 সালে রুশ বিপ্লব হয় এবং পরবর্তী দশকে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া কমিউনিস্ট মতধারা বাংলার এক বিপ্লবী নেতাকে কলোনিয়াল পাওয়ারের বিরুদ্ধে প্রভাবিত করবে, এটা একটা স্বাভাবিক ঘটনাই হতে পারে। আর পরবর্তীতে তার দলের বিভিন্ন সদস্যের কমিউনিস্ট পার্টিতে যোগদান করাটা এই সম্ভাবনাকে আরো শক্তিশালী করে তোলে। বঙ্গভঙ্গের ভিডিওতে বলেছিলাম এই সময় শপথ অনুষ্ঠানে কালী পুজো করার ব্যাপারটা। বিপ্লবী অনন্ত সিং এর বইয়ে এইটা নিয়ে ডিটেলস আছে। সূর্য সেনের দলও এই রীতিগুলো পালন করত এবং এই পুজোতে রক্ত দিয়ে ডালি সাজানো বা বুকের ওপর ওম চিহ্ন আঁকা এসব বেশ কিছু রিচুয়ালও ছিল। আর এই কারণে অনেকেই সূর্য সেনকে একেবারে গোড়া ধার্মিক একজন মানুষ মনে করেন, কিন্তু এই ধারণাটা পুরোপুরি ভুল। সূর্য সেন আর তার বিপ্লবীদের মধ্যে ধর্ম তেমন কোনো ইস্যুই ছিল না। তাদের একটাই ধর্ম ছিল, যেটাকে তারা বলতো দেশভক্তি। কিন্তু সাধারণ মানুষদের কাছে নিজেকে আরো বেশি অ্যাকসেপ্টেবল করার জন্য তিনি এমন বেশ কিছু রিচুয়াল রেখেছিলেন বলে অনেকেই মনে করেন। এমনকি সূর্য সেন নিরাপত্তা এবং জনমানুষের কাছে সাধারণ হিসেবে নিজেকে দেখানোর জন্য বেশিরভাগ বিপ্লবী সভা বিভিন্ন কালী মন্দিরে করে থাকতেন। 1924 সালের অক্টোবর মাস থেকে ইংরেজ সরকার সারা বাংলায় ব্যাপকভাবে ধরপাকড় শুরু করে। ইনিশিয়ালি এই ধরপাকড় থেকে বেঁচে গেলেও 1926 সালের 8 অক্টোবর কলকাতায় মাস্টারদা সূর্য সেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রেলওয়ে ডাকাতি করার। কোনো প্রমাণ না পাওয়ায় পরবর্তীতে তাকে বেকসুরভাবে খালাস করে দেওয়া হয়, কিন্তু এইটার গল্প একটু পরেই বলছি। 1928 সালে তার মুক্তির পর বিপ্লবীদের অ্যাক্টিভিটি প্রচুর বেড়ে যায়। এইবার তারা বেশ সিস্টেমেটিক ওয়েতে আগাতে থাকে। তাদের প্রথম লক্ষ্য হয় জেলা কংগ্রেসের নেতৃত্ব দখল করা। একই সাথে তরুণদের যুদ্ধের প্রস্তুতি দেওয়ার লক্ষ্য মাথায় নিয়ে শহরের বিভিন্ন জায়গায় অজস্র ক্লাব গড়ে উঠতে থাকে। অন্যদিকে 1929 সালের 13 সেপ্টেম্বর বিপ্লবী যতীন দাস 63 দিনের অনশন ধর্মঘটের পর লাহোরে মৃত্যুবরণ করেন, আর তার মৃত্যু পুরো ভারতবর্ষে বিদ্রোহের একটা আগুন জ্বালিয়ে দেয়। চট্টগ্রামের ছাত্র ও যুবকেরা স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে পড়ে। বিপ্লবীরা শপথ নেয় যতীন দাসের অসমাপ্ত কাজ আমরা সফল করব। আর ঠিক এই সময়ে জেলা কংগ্রেসের নেতৃত্ব চলে আসে মাস্টারদা সূর্য সেনের হাতে। তিনি এবং আরো কয়েকজন বিপ্লবী সেই বছর কংগ্রেসের লাহোর অধিবেশন অংশগ্রহণ করেন, যেটা চট্টগ্রামের বিপ্লবীদের মধ্যে আরো সাহস নিয়ে আসে। কিন্তু বিপ্লবের জন্য কিন্তু অর্থ দরকার,
আর ইংরেজ সরকারের ভয়ে কেউই কিন্তু সরাসরি বিপ্লবীদের সাহায্য করার সাহস পাচ্ছিল না। স্বদেশী আন্দোলনের সময় অনুশীলন এবং যুগান্তর নামে দুই দলের নেতারা ডাকাতি করে অর্থ সংগ্রহ করার নির্দেশ দিয়েছিল। আর চট্টগ্রামের বিপ্লবীরা এই ডাকাতি করার জন্য 3টা জায়গা সিলেক্ট করেছিল। প্রথমটা হচ্ছে সরকার, দ্বিতীয়টা জমিদার, আর তৃতীয় মহাজন। 1923 সালের আগস্ট মাসে চট্টগ্রামের আনোয়ারা থানায় এক হিন্দু মহাজনের বাড়িতে ডাকাতি করা হয়। একই বছর ডিসেম্বর মাসে রেলওয়ে ক্যাশও লুট করা হয়। রেল বিভাগের প্রায় 17,000 টাকা কলকাতায় অস্ত্রশস্ত্র কেনার জন্য পাঠানো হয়। আর এই ডাকাতি মামলাতেই সূর্য সেনকে গ্রেফতার করা হয়েছিল 1926 সালে। কিন্তু একটু আগেই যেটা বললাম, এটার সাথে সম্পৃক্ততায় তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো 1928 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে আর ডাকাতি করা যাবে না, যে যেভাবে পারবে পরিবারের কাছ থেকে অর্থ জোগাড় করতে হবে, আর যদি স্বেচ্ছায় না দেয় তাহলে চুরি করে আনতে হবে। আর এই সিদ্ধান্তর পেছনে বিপ্লবী প্রীতিলতা এবং কল্পনা দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এটা শুনতে একটু খারাপ লাগলেও এটা কিন্তু সেই সময় এই অঞ্চলের জন্য একটা ডেসপারেট টাইম ছিল। আর ডেসপারেট টাইমে ডেসপারেট মেজার্স নেওয়া একটা বিপ্লবীরই কাজ। তো অর্থ আর অস্ত্রের ব্যবস্থার সাথে সাথে চলতে থাকে প্রশিক্ষণের কাজ। আর আস্তে আস্তেই চলে আসে সেই মহেন্দ্রক্ষণ। 1930 সালের 18 এপ্রিল রাতে ইন্ডিয়ান রিপাবলিক আর্মি চট্টগ্রাম শাখার সর্বাধিনায়ক মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের আকাশে ব্রিটিশ ইউনিয়ন জ্যাকের পরিবর্তে মাথা তুলে দাঁড়ায় সেই সময়ের ভারতের পতাকা। অনন্ত সিং এবং গণেশ ঘোষকে দায়িত্ব দেওয়া হয় পুলিশ অস্ত্রাগার দখলের জন্য। সকলেই খাকি পোশাক, আর অনন্ত সিং এবং গণেশ ঘোষ মিলিটারি হাই অফিসিয়ালদের পোশাক পরেন। আর তারা পুলিশ ফাঁড়ির গেটে পৌঁছালে সিপাহীরা মনে করে উচ্চপদস্থ কেউ হয়তো এসেছে। তারা রাইফেল সরিয়ে রেখে সেলুট দেয়। আর ওই সময় বিপ্লবীরা তাদের উপর আক্রমণ করে। মুহূর্তেই ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক স্লোগানে পুরো এলাকা কেঁপে ওঠে। স্লোগান আর গোলাগুলির শব্দে ব্যারাকে থাকা সিপাহীদের বুঝতে বাকি থাকে না যে কি হচ্ছে। প্রায় 500-র কাছাকাছি পুলিশ কোনো বাধা না দিয়ে ব্যারাক ছেড়ে পালিয়ে যায়। আর মাস্টারদা সহ আরো 30 জন বিপ্লবী জাস্ট এতটা সহজেই পুলিশ অস্ত্রাগার দখল নিয়ে ফেলে। একই সময়ে লোকনাথ বল, নির্মল সেন, আফসার উদ্দিন, রজত সেন চৌধুরী ও জীবন ঘোষালকে নিয়ে অক্সিলারি ফোর্স অস্ত্রাগার দখলের উদ্দেশ্যে রওনা দেন। এবং এখানেও প্রহরীরা তাদের দেখে উচ্চপদস্থ কর্মকর্তা ভেবে অস্ত্র নামিয়ে ফেলে। কিন্তু এই অস্ত্রাগারে খুব বেশি অস্ত্র পাওয়া না গেলেও এখানে খুব বড় সড় সংঘর্ষ হয়। এরপরে মেজর ফ্যারেল সহ আরো প্রায় 6 জন মারা যায় অক্সিলারি ফোর্স অস্ত্রাগার আক্রমণে। অন্যদিকে অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে একদল বিপ্লবী টেলিফোন ভবন আক্রমণ করে সমগ্র টেলিফোন যন্ত্র হাতুড়ি দিয়ে আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এবং পাশে টেলিগ্রাফ রুমেও সমস্ত যন্ত্রপাতি নষ্ট করে দেওয়া হয়। প্রায় প্রতিটা জায়গায় সফলভাবে অভিযান চালানোর পর মাস্টারদা সূর্য সেন সব বিদ্রোহী সৈনিকদের লক্ষ্য করে বলেন যে চট্টগ্রামে ভারতের প্রজাতন্ত্রী বাহিনীর চট্টগ্রাম শাখার উদ্যোগে ব্রিটিশদের সাম্রাজ্যবাদের প্রভুত্ব ও আধিপত্য অবসান করা হয়েছে। আরও ঘোষণা করা হয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে একটি স্বাধীন সামরিক বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর মাস্টারদা বিপ্লবী সরকারের প্রধান এবং প্রথম রাষ্ট্রপতি ঘোষিত হলেন। কিন্তু অন্যদিকে অস্ত্রাগার লুটের পর পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর সময় বিপ্লবী হিমাংশু মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। তাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য অনন্ত সিং আর গণেশ ঘোষ একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এটা বিপ্লবীদের মধ্যে ব্যাপক কনফিউশন ক্রিয়েট করে, কেননা এই মিশন ওরাই লিড করছিল। আর এর মধ্যে অম্বিকা চক্রবর্তীর নির্দেশ দেন যে তাদের এখানে থাকা যাবে না, মার্চ করতে হবে। কিন্তু বিপ্লবীদের হিসাবে তারা 2টা অস্ত্রাগার দখল নিয়ে নিয়েছে, সব পুলিশ ব্যারাক ছেড়ে পালিয়েছে, এখন কেন শহরের বাইরে মার্চ করবে তারা? কিন্তু তারা না বুঝলেও মাস্টারদা বুঝতে পেরেছিলেন সামনে কি আসছে। তাই আগে থেকেই স্ট্র্যাটেজিক্যালি বেটার পজিশনে পৌঁছানোই ছিল তাদের লক্ষ্য। 18 থেকে 22 এপ্রিল তার এবং অম্বিকা চক্রবর্তীর নেতৃত্বে বিপ্লবীরা পাহাড়ের দীর্ঘ পথ মার্চ করতে যায়। পরবর্তীতে সূর্য সেন শহরে ফিরে আসার চিন্তা করলেও তার স্পাইরা জানায় শহরের অবস্থা খুব একটা ভালো না। গোর্খা, জাট আর শিখ রেজিমেন্ট নামিয়ে দেওয়া হয়েছে তখন চট্টগ্রামে। তারা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে আর কারফিউ জারি আছে। এর মধ্যেই পুলিশ জালালাবাদ পাহাড়ের কাছে চলে এসেছে। অন্যান্য বিপ্লবীদের সাথে পরামর্শ করে সূর্য সেন সিদ্ধান্ত নেন যুদ্ধে নামার। 3 দিন অনাহারে থাকা বিপ্লবীরা কেবলমাত্র মনের জোরেই টিকে ছিল তখন। লেখক কালীপদ চক্রবর্তীর বিবরণ অনুসারে মাস্টারদা প্রথম থেকেই লোকনাথ বলকে যুদ্ধের পরিচালক হিসেবে ঠিক করে রেখেছিলেন। তার নেতৃত্বে সেনাবাহিনীর বোঝে ওঠার আগেই ফায়ার করা শুরু করে বিপ্লবীরা। সঙ্গে সঙ্গে গুলিবদ্ধ হয় ব্রিটিশ সেনা। তারা আড়ালে কিছুক্ষণের জন্য লুকিয়ে থেকে আবারও গুছিয়ে দেয় নিজেদের। ব্রিটিশ সেনারা এরপর মেশিন গান ব্যবহার করে বৃষ্টির ধারার মতো গোলাবর্ষণ শুরু করতে থাকে বিপ্লবীদের ওপর। মেশিন গানের গুলির প্রথম শিকার হয় টেগরা। এরপর বিপ্লবী বিধু, ত্রিপুরা, নরেশ, মতি, জিতেন, প্রভাস, মধু, পুলিন, শশাঙ্ক একে একে নিহত হয়। মাস্টারদা তখনও যুদ্ধ চালিয়েই যাচ্ছিল। বিরামহীনভাবেই সন্ধ্যা 7টা পর্যন্ত যুদ্ধ চলতে
থাকে এবং হঠাৎ শত্রুপক্ষের বিউগল বেজে উঠলে তাদের গোলাবর্ষণ বন্ধ হয়ে যায়। ব্রিটিশরা তখন বুঝতে পারে এখন আর যুদ্ধ চালানো গুলির অপচয়। মৃত সহকর্মীদের সূর্য সেন গার্ড অফ অনার দেয় এবং জালালাবাদকে বিদায় জানিয়ে সবাইকে নিয়ে মাস্টারদা গভীর রাতে লোকালয়ে চলে আসে। এই জালালাবাদ যুদ্ধের পরেও কিন্তু বিপ্লবীদের সাথে ফেনী, কালারপোল, চন্দননগর, বর্মাগ্রাম ও ধলঘাটে যুদ্ধ হয়েছিল। তবে 1932 সালের 23 ডিসেম্বর পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে আক্রমণের ঘটনাটা বেশ গুরুত্বপূর্ণ। এইটাই কিন্তু সেই ক্লাব যেটা দরজায় লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। আর এই আক্রমণের নেতৃত্ব দিয়েছিল বিপ্লবী প্রীতিলতা, আর তার শহীদ হবার কাহিনী আপনারা সবাই জানেনই। কিন্তু 1933 সালের 16 ফেব্রুয়ারি মাস্টারদা সূর্য সেন পুলিশের কাছে গ্রেফতার হন। মজার ব্যাপার হচ্ছে মাস্টারদাকে যেই পুলিশ ধরেছিল সে বুঝতেও পারেনি এই লোকই যে সূর্য সেন। আর গ্রেফতারের পরেই শুরু হয় সূর্য সেনের বিচার। মাস্টারদাকে বিচার করার জন্য আদালতে নেওয়া সাহস পায়নি ব্রিটিশরা। চট্টগ্রাম জেলের পাশেই গোয়েন্দা অফিসের একটি কক্ষে বিচার কক্ষ বলে ঘোষণা করে তারা, আর সেখানেই সূর্য সেনের বিচারের নামে প্রহসন করা হয়। মামলায় 3 জন আসামি হিসেবে সূর্য সেন, তারকেশ্বর ও কল্পনা দত্তের বিচার করা হয়। সূর্য সেনের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সাক্ষী ব্রিটিশরা উপস্থিত করতে পারেনি, কিন্তু মাস্টারদার পক্ষে আইনজীবী বারবার প্রমাণের কথা উল্লেখ করলেও তাকে এবং তারকেশ্বরকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় এবং কল্পনা দত্তকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর 1934 সালের 12 জানুয়ারি চট্টগ্রাম জেলে সূর্য সেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদারকে হত্যা করে ইংরেজ সরকার। বিপ্লবীরা জেল আক্রমণ করে মাস্টারদাকে ছুটিয়ে নিয়ে যাবে এই ভয়ে ফাঁসির তারিখ সম্পর্কে বাইরের কাউকেই জানানো হয়নি। এ কারণে ফাঁসির 2 দিন পর মাস্টারদার ছোট ভাই জানতে পারেন যে তার ভাই বিপ্লবী নেতা সূর্য সেনের ফাঁসি হয়ে গিয়েছে। আর মারা যাওয়ার আগে সূর্য সেন তার কমরেডদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে যান, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। নেভার ফরগেট দ্য 18 April 1930, the day of Easter Rebellion. Keep ever fresh in your memory the fights of Jalalabad, Chandonnagor and Dholghat. Write in red letters in core of your hearts the name of all patriots who have sacrificed their lives at the altar of India's freedom. Long live revolution. Vande Mataram. 1946 সালে গ্রেট ব্রিটেন ঘোষণা করে ভারতবর্ষকে স্বাধীনতা দেবে তারা। লাস্ট ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ডিসিশন নেন সেই তারিখটা হবে 1947 আগস্ট মাসে। কিভাবে এই ভাগটা করা হবে? খুবই ইজি অ্যান্সার জানি, ধর্ম বা রিলিজিয়নের বেসিসে। মুসলিমদের জন্য একটা দেশ আর হিন্দুদের জন্য আর একটা। স্বাভাবিকভাবেই প্রথম দিকে প্রবল আপত্তি জানিয়েছিলেন জওহরলাল নেহেরু আর মোহনদাস করমচাঁদ গান্ধী, বাট রাজি হয়েছিলেন সকল মুসলিম নেতা। মোহাম্মদ আলী জিন্নাহর সাথে যখন কংগ্রেস ঐক্যে পৌঁছাতে পারল না, তখন পাকিস্তান আর ভারতের জন্ম নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্রিটিশ সিভিল সার্ভেন্ট দ্য সিরিল র্যাডক্লিফের হাত ধরে পার্টিশন হয় বিশাল এই উপমহাদেশের। অ্যান্ড আজ পর্যন্ত এই পার্টিশনটাকেই ভাবা হয় পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দ্য উইয়ার্ডেস্ট অ্যান্ড ব্লাডিয়েস্ট পার্টিশন। এই পার্টিশনের সাথে জড়িত পলিটিক্যাল চরিত্র আর ঘটনাগুলো নিয়ে আমরা কম বেশি চিনি আর জানি, বাট এর সাথে ব্রিটিশদের সাইড থেকেও বেশ বড় কিছু নাম আছে। একই সাথে আছে অনেকগুলো ছোট ছোট গল্প। আর এই দেশভাগের পেছনের পলিটিক্স নিয়ে আপনি ইউটিউবে খুঁজলে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। আর আমি যেহেতু একটু ম্যাপ নিয়ে কাজ করতেই বেশি পছন্দ করি, তাই লেটস মেক দিস ভিডিও ডিফারেন্ট ফ্রম দোজ। আজকের ভিডিওতে পলিটিক্সকে একপাশে রেখে এই উপমহাদেশের মানচিত্রের দাগ কাটার সেই ছোট ছোট গল্পগুলো নিয়ে কথা বলবো। আর এই ভিডিওটা কিন্তু এম্পায়ার নামের এই প্লেলিস্টার একেবারে শেষ ভিডিও। প্রায় 300 বছর ধরে ব্রিটিশরা কিভাবে এই উপমহাদেশে বণিকের বেশে এসে রাজা হয়ে উঠেছিল আর কিভাবেই বা চলে যাওয়ার সময় এই অঞ্চলকে ভাগ করে দেওয়ার ড্রাইভিং সিটে তারাই বসেছিল, সেইটাই পাবেন এই প্লেলিস্টের আগের 6টা ভিডিওতে। তো চলেন আজকের ভিডিও শুরু করি। উপমহাদেশকে ভাগের আগে সেই সময় সোশ্যাল অবস্থাটা আমাদের একটু শর্টে বোঝা দরকার। সে সময় হিন্দু মুসলিমের পাশাপাশি একটা বড় শিখ কমিউনিটি ছিল এই উপমহাদেশে, কিন্তু দেশভাগের প্রশ্নে তাদেরকে কোনো রকম জায়গা দেওয়া হয়নি। 2টা মেজর ক্যারেক্টার ছিল কংগ্রেস আর মুসলিম লীগ, আর এই 2টা দলই আলটিমেটলি মেনে নেয় যে দেশ ভাগ হবে, বাট কোথা থেকে সেই ডিমার্কেশন লাইনটা আঁকা হবে তা নিয়ে কেউই শিওর ছিল না। কারণ উপমহাদেশের মধ্যে ছোট ছোট জায়গাগুলোতেও মুসলিম মেজরিটি এরিয়া ছিল ছড়িয়ে ছিটিয়ে, স্পেশালি পাঞ্জাব আর বাংলা প্রভিন্সে। পাঞ্জাবে 16টি মুসলিম স্টেট আর বাংলাতে মোট 13টা। হিন্দু মুসলিমের পার্সেন্টেজও অলমোস্ট সেমই বলা যায়। আর সেই সময় পাঞ্জাবের শিখরাও শুরু করে নতুন এক কাহিনী। এই একটা প্রভিন্সেই তাদের একটা বড় কমিউনিটি ছিল, বাট পুরো ভারতের হিসেবে তারা আসলে একেবারেই মাইনরিটি। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 1 থেকে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে বড় অ্যান্ড স্ট্রং একটা পার্ট ছিল এই শিখ কমিউনিটি। সো তাদের পলিটিক্যাল ক্যাপাবিলিটি মোটামুটি নোটিস করার মতোই ভালো ছিল। আর সেটা রেস ধরেই মাস্টার তারা সিং দাবি করেন যে পাকিস্তান বানানো হলে সেটা শিখদের জন্য ভালো হবে না,
তারা দাবি জানায় খালিস্তানের। অ্যান্ড অবভিয়াসলি সে সময় উপমহাদেশের মেজর দুইটা পলিটিক্যাল পার্টির কেউই সেইটা মানত না। খেয়াল রাখবেন এই যে ঘটনাগুলো বলছি এইগুলো কিন্তু ঝামেলার শুরুটা হয়েছিল 46-এ, যে দেশভাগটা করা হবে পরের বছর সেই ঘোষণাটা আসার পর। আর ব্রিটিশদের দিক থেকেও সে সময় কিন্তু 47-এ তাদের এই দেশ ছেড়ে যেতেই হবে এমন একটা প্ল্যানই ছিল। উপমহাদেশের পলিটিক্যাল লিডারদের সাথে মাল্টিপল মিটিং এর পর জুন 3 প্ল্যান অ্যাপ্রুভ করা হয়। এই প্ল্যানে পাঞ্জাব আর বাংলাকে পারমিশন দেওয়া হয় যে তারা নিজেদেরকে ভাঙতে চায় নাকি না, আর যদি চায় তাহলে তাদের জন্য কমিশন গঠনের বিষয়ে বলা হয়। এরপরই জুলাইয়ের 18 তারিখ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট রয়্যাল সিগনেচার পেয়ে যায়। আর 47-এর জুলাইয়ে ব্রিটিশরা আইনজীবী সিরিল র্যাডক্লিফকে দায়িত্ব দেন এই কাজ করার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই র্যাডক্লিফের কোনো আইডিয়াই ছিল না এই উপমহাদেশের ব্যাপারে। ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন সে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। প্লাস তাকে মাত্র 5 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল 300 বছরের শাসন ভাগ করার জন্য। পরবর্তীতে 1971 সালে কুলদীপ নায়ারের সাথে একটা সাক্ষাৎকারে র্যাডক্লিফ বলেন যে তিনি অলমোস্ট ভুল করেই লাহোরকে দিয়ে দিয়েছিলেন ইন্ডিয়ার পার্টে, অর্থাৎ এতটাই আনপ্রিপেয়ার্ড ছিলেন তিনি। আর এই ইন্টারভিউতে তিনি বলেছিলেন এই কাজ করার জন্য কমপক্ষে 2 থেকে 3 বছর সময় লাগতো, আর যেই কাজটা তিনি করতে পেরেছিলেন মাত্র 5 সপ্তাহে। তো যাই হোক, তাকে দেয়া টাইমের মধ্যেই র্যাডক্লিফ সাহেব 2টি বাউন্ডারি কমিশন গঠন করেন। প্রতিটা কমিশনে মুসলিম লীগ আর ন্যাশনাল কংগ্রেস থেকে 2 জন সদস্য থাকেন। বাট বুঝতেই পারছেন এই 2 দল কোনো কিছুতে আসলে একমত হতে পারছিল না। সো সব ডিসিশনই লাস্ট কলই আসতো র্যাডক্লিফের থেকেই। আর এই র্যাডক্লিফের উপর ইনস্ট্রাকশন ছিল বেশ ক্লিয়ার, এলাকা ভাগ করার মেইন ফ্যাক্টর হবে রিলিজিয়ন, আর এর সাথে কিছু আদার ফ্যাক্টরসও কনসিডার করা যাবে। বাট সেই আদার ফ্যাক্টরগুলো কি সেটা ক্লিয়ার করা হয় নাই জনগণের কাছে। ধারণা করা হয় যে এদের মধ্যে নদী নালা, ইরিগেশন চ্যানেল এইসব কনসিডার করা হয়েছিল। ইনিশিয়ালি ব্রিটিশদের আর একটা প্ল্যান ছিল যে এই উপমহাদেশকে এতটাই টুকরো টুকরো করবে তারা যেন তারা কখনোই আর ইউনাইটেড না হতে পারে। বাট পরে তারা বুঝেছিল এরকম করলে সম্ভাবনা থাকে এই কেওস থেকেই একটা ইউনাইটেড লিডার উঠে আসার, অ্যান্ড দ্যাট মিনস রিস্কি ফর দ্য ব্রিটিশ ইন্টারেস্ট। তারা চাচ্ছিল এমন একটা ফিউচার যেটা তারা সহজেই প্রেডিক্ট করতে পারবে। অ্যান্ড ইন্ডিয়ার দায়িত্ব কংগ্রেসের হাতে আর পাকিস্তানের দায়িত্ব মুসলিম লীগের হাতে দেয়া সেই প্রেডিক্টেবল ফিউচারের মধ্যেই ছিল। এখন এই র্যাডক্লিফ পুরো ব্রিটিশ ইন্ডিয়া ভাগ করা শুরু করলেও তার দায়িত্বের মধ্যে মূলত ছিল 2টা অঞ্চলকে ভাগ করা, একটা আমাদের বাংলা আর একটা পাঞ্জাব। কারণ ভারতের অন্যান্য অঞ্চলে একটা ক্লিয়ার রিলিজিয়াস মেজরিটি থাকলেও পাঞ্জাব আর বাংলায় সেই মেজরিটি ছিল না। সো এই কাজের জন্যই তারা কমিটি করা শুরু করে, অ্যান্ড ফাইনাল ডিসিশনটার নাম দেওয়া হয় দ্য র্যাডক্লিফ অ্যাওয়ার্ড। শুরুতেই পাঞ্জাব। র্যাডক্লিফ অ্যাওয়ার্ডে আনডিভাইডেড পাঞ্জাবের 62% পায় ইন্ডিয়া, সাথে 55% পপুলেশন। কাশ্মীর বর্ডার থেকে শুরু হয়ে দক্ষিণের উজ নদী ধরে যাওয়া এই বর্ডার গুরুদাসপুরের এক তহসিল জায়গা পাকিস্তানকে দিয়ে বাকিটা ইন্ডিয়াকে দিয়ে দেয়। যেখানে উজ নদী রাভি নদীর সাথে মিলিত হয়েছিল সেখান থেকেই বাউন্ডারি রাভি নদী ফলো করে সাউথ ওয়েস্টের দিকে এগোতে থাকে যতক্ষণ না এই লাইন অমৃতসর আর লাহোরকে ভাগ করা লাইনের সাথে দেখা করে। এই রেডক্লিফ বাউন্ডারি ফিরোজপুর ডিস্ট্রিক্টের কাছে এসে সুতলেজ নদী ধরে ফিরোজপুর আর মন্টগোমেরি বিভাগকে ভাগ করে। এরপর রেডক্লিফ লাইন শেষ হয় ভাওয়ালপুরের বর্ডারে এসে। আর এই ভাওয়ালপুর ছিল প্রিন্সলি স্টেটগুলোর মধ্যে একটা। আর সেই সময় পুরো উপমহাদেশে প্রায় 500টার মতো প্রিন্সলি স্টেট ছিল, এন্ড তাদের সবাইকেই ব্রিটিশরা অপশন দিয়েছিল যে তারা যদি চায় তাহলে স্বাধীন থাকতে পারবে অথবা ভারত বা পাকিস্তান যে কোনো একটার সাথে যোগ দিতে পারবে। কিন্তু এই লাইনের সব থেকে বড় কন্ট্রোভার্সি আসে পাঞ্জাবের মুসলিম মেজরিটি এলাকা গুরুদাসপুরের বেশিরভাগ জায়গা ভারতকে দিয়ে দেয়া নিয়ে। তখন এটা সিগনিফিকেন্স না বোঝা গেলেও পরবর্তীতে দেখা যায় এই এলাকা দিয়েই জম্মু আর কাশ্মীরের ডিরেক্ট রুট পাচ্ছে ভারত, যেটা ইউজ করেই 1948-এ তারা কাশ্মীরকে অ্যানেক্স করে। কিন্তু এই তো গেল জাস্ট পাঞ্জাবের কাহিনী। এই ডিমার্কেশন লাইন ছিল মাত্র 553 কিলোমিটারের, বাট বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করা লাইন ছিল প্রায় 4096 কিলোমিটার। আর এই বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করার দায়িত্ব ছিল 4 জনের হাতে: বিজান কুমার মুখার্জি, সিসি বিশ্বাস, আবু সালে মোহাম্মদ আকরাম এবং এস.এ. রহমান। এই 4 জনের সমন্বয়ে বেঙ্গল বাউন্ডারি কমিশন গঠন করা হয়েছিল। 2 জন হিন্দু আর 2 জন মুসলিম, অর্থাৎ 2 জন মুসলিম লীগের আর 2 জন কংগ্রেসের। এই কমিটি জুলাই 18 থেকে জুলাই 24 আর আগস্ট 4 থেকে আগস্ট 6 পর্যন্ত মোট 2 ধাপে টোটাল 9 দিনের মধ্যেই 2500 মাইলের বেঙ্গল প্রেসিডেন্সিকে ভাগ করে ফেলে। থানাকে ইউনিট ধরে বাংলা ভাগ করা শুরু হয়। আগস্টের 15 তারিখে 8টা মেজরিটি ডিস্ট্রিক্টকে ওয়েস্ট বেঙ্গলে পাঠানো হয়, এন্ড তারা হয় ভারতের পার্ট। দার্জিলিং আর জলপাইগুড়ি যায় ইন্ডিয়ার কাছে। আর এই দিকে ওই দিনেই নদিয়াকে পাকিস্তানের কাছে দিয়ে দেওয়া হয়। এই নদিয়ার মধ্যে ছিল কৃষ্ণনগর, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা আর রানাঘাট।
বাট নদিয়ার এইটা নিয়ে শুরু হয় আন্দোলন, অ্যান্ড এই খবর মাউন্টব্যাটেনের কাছে গেলে সে আদেশ দেয় রানাঘাট আর কৃষ্ণনগর সদরকে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়ার জন্য। আর এইটাই একমাত্র কাহিনী না, মুসলিম মেজরিটি মালদা আর দিনাজপুরও পাকিস্তানকে দেয়া হয়। বাট 18 তারিখে আবারও মালদা আর চাচালকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়। দিনাজপুর থেকে বালুঘাটকে আলাদা করে নাম দেওয়া হয় পশ্চিম দিনাজপুর। কিন্তু সব থেকে বড় কাহিনীটা সম্ভবত ছিল মুর্শিদাবাদকে নিয়েই। মুর্শিদাবাদ মুসলিম মেজরিটি, তো স্বাভাবিকভাবেই সেটাকে পাকিস্তানের অংশ করার কথা, অ্যান্ড সেটাই করা হয়। বাট কংগ্রেস আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট অতুল্য ঘোষের লবিংয়েই কয়েকদিন পর মুর্শিদাবাদকে ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া হয়। আর এই মুর্শিদাবাদ টেকনিক্যালি খুবই ভাইটাল একটা পয়েন্ট। কলকাতা পোর্টের হেডওয়াটার এই মুর্শিদাবাদ দিয়েই আসে গঙ্গা বেল্ট দিয়ে। বিহারের গঙ্গা আর পোর্ট অফ কলকাতার শিপিং রুট এই মুর্শিদাবাদ দিয়ে যায়, অ্যান্ড পুরো রিজিয়নের পানির কন্ট্রোল করা পসিবল এই মুর্শিদাবাদের কারণেই। অ্যান্ড প্রথমে পাকিস্তানকে দেয়া হলেও পরবর্তীতে সেটা চলে যায় ভারতের হাতে। অ্যান্ড এখানেই একটা কাহিনীও আছে। র্যাডক্লিফকে চুজ করার পেছনে অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে এই লোক একজন ইম্পার্শিয়াল পারসন, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন এই কমিশনকে নিজের দিকে টেনে নিয়েছিল তার বন্ধু জওহরলাল নেহরুকে হেল্প করার জন্য। বলা হয় এই পার্টিশন ম্যাপ পাবলিশ হওয়ার আগেই নাকি জওহরলাল নেহরুকে দেখানো হয়েছিল, অ্যান্ড সেখানেও কিছু এডিট করা হয় নেহরুর রেকমেন্ডেশনের মতে। ফর এক্সাম্পল, পাঞ্জাবের মধ্যে দিয়ে যাওয়া লাইনটা নাকি ইন্ডিয়ার দিকে একটু হালকা বাঁকিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে একটা ইরিগেশন চ্যানেল তারা পেতে পারে। মুসলিম মেজরিটি মুর্শিদাবাদকেও ভারতের অংশ করা হয়, যাতে করে কলকাতা থেকে গঙ্গার অ্যাক্সেস তারা ধরে রাখতে পারে। ইনিশিয়ালি আপনারা 1905 সালের বঙ্গভঙ্গের যে ম্যাপটা দেখেছিলেন, অনেকটা সেই ম্যাপের আদলে খুলনাকেও নাকি ইন্ডিয়ার পার্ট হিসেবে ধরা হয়েছিল। বাট মুর্শিদাবাদ অ্যান্ড খুলনা দুইটাই ইন্ডিয়ার সাইডে চলে গেলে সমস্যা, যেটা নিয়ে গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা ছিল, আর এই কারণে খুলনাকে বাংলার পার্ট করে দেওয়া হয়। এমনকি এই র্যাডক্লিফ নাকি কাশ্মীর নামে যে একটা প্রিন্সলি স্টেট আছে সেটা ইংল্যান্ডে ফেরত যাওয়ার আগে জানতো না। আর পাশাপাশি এই কমিশনের বেশ কিছু সমস্যাও কিন্তু ছিল। কমিশনের সবাই ছিল লয়ার, অ্যান্ড র্যাডক্লিফ যখন এই ধরনের ম্যাপ ভাগের জন্য স্পেশালিস্ট আনতে চেয়েছিল, ব্রিটিশরা মানা করে দিয়েছিল। র্যাডক্লিফ যখন বাইরে থেকে হেল্প আনতে চাইলেন, ব্রিটিশরা বলল বাইরে থেকে হেল্প আনা ব্রিটিশদের জন্য অপমানজনক হবে। আর যেহেতু মুসলিম লীগ আর কংগ্রেস কোনো ইউনিটেই সিদ্ধান্ত আসতে পারে নাই, সো আলটিমেটলি পার্টিশনের সব ডিসিশনই আসছিল র্যাডক্লিফের হাত ধরেই। আর তার কানেই কথা তুলছিলেন জওহরলাল নেহরুর ইশারায় লর্ড মাউন্টব্যাটেন। আর এদিকে আবার ভারতের সেই জুলাই মাসের হিউমিড আবহাওয়া র্যাডক্লিফের একদমই ভালো লাগছিল না, সো সেও তাড়াহুড়া করা শুরু করে। আগস্টের 12 তারিখের মধ্যেই ভারতের পার্টিশন ম্যাপ রেডি হয়ে যায়, বাট সেই ম্যাপ দেখে র্যাডক্লিফ নিজেই বুঝেন যে এইটা আগে আগে পাবলিশ হলে বিপদ আছে। আর এই কারণেই 14-15 তারিখ ইন্ডিপেন্ডেন্স ডে হওয়ার 2 দিন পর 17 তারিখ এই ম্যাপ পাবলিক করা হয়েছিল। আর তারপরই শুরু হয়ে যায় ভয়ঙ্কর এক কেওস। র্যাডক্লিফ লাইনের নিচে হুট করে অনেকে আবিষ্কার করে নিজের দেশে তারাই এখন মাইনরিটি। মেবি দেশটা আর নিজেরও না, কারণ ব্রিটিশরা বলে দিয়েছে হিন্দুর দেশ ভারত আর মুসলিমদের দেশ পাকিস্তান। ভয়ে আতঙ্কে শুরু হয় নিজের দেশের দিকে যাত্রা। 15 মিলিয়ন মানুষ ডিসপ্লেসড হয়। ইভেন মানুষেরা কয়েক শত মাইলও ট্রাভেল করে নিজের দেশে পৌঁছানোর জন্য। আর সাথে কমিউনাল ভায়োলেন্স তো আছে। মুসলিম লীগ তাদের মিলিশিয়া গঠন করে, সেম কাজ করে রাইট উইং হিন্দু গ্রুপগুলো। ধর্মীয় জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। ভারত থেকে খেদানো হয় মুসলিমদের, আর পাকিস্তান থেকে হিন্দুদের। দেশভাগের মাত্র 2 সপ্তাহ পরই দ্য স্ফিয়ারে একটা আর্টিকেল পাবলিশড হয়। আর এই আর্টিকেলে ইস্ট পাঞ্জাব, স্পেশালি অমৃতসর, লাহোর আর রাওয়ালপিন্ডি হয়ে যে বিভৎস খুন, হত্যা, রাহাজানির ছবিগুলো উঠে আসে। এক রিপোর্টার বলেন যে হেলিকপ্টারে করে এই এরিয়া পার হওয়ার সময় তিনি কম করে হলেও 50টা জায়গায় আলাদাভাবে আগুন জ্বলতে দেখেন। বাট এই দেশভাগের পরের সেই বিভৎস ঘটনাগুলো নিয়ে আমরা সবাই কম বেশি জানি, আর এর পরে এটা যে লং লাস্টিং প্রভাবটা সেটা নিয়ে আসলে এই ভিডিওতে ডিসকাস করে শেষ করা যাবে না, হয়তো বা কোনো আলাদা ভিডিও লাগবে সেটার জন্য। আর আজকের ভিডিওটার টপিক যেহেতু সোললি বেসড অন ম্যাপস, তাই এইসব ঘটনার দিকে আর না গেলাম। আপনারা জানিয়েন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওতে ইউজ করা সবগুলো সোর্সই আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড ডে, গুড বাই।